স্থায়ী কমিটির বৈঠক থেকে বের হয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বললেন, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। সব সহযোগিতা করতে প্রস্তুত সরকার, জানালেন আইন উপদেষ্টা। বেগম জিয়ার চিকিৎসায় এভার কেয়ারে চীনের প্রাথমিক মেডিকেল টিম। মূল দল আসবে আজ। দ্রুত আরোগ্য কামনা নরেন্দ্র মোদীর। সব ধরনের সহায়তায় প্রস্তুত ভারত। আলাদা দিনে গণভোটের দাবিতে অনড় জামায়াত। রাষ্ট্র সংস্কারের স্বার্থেই এমন অবস্থান, বললেন মিয়া গোলাম পরোয়ার। পিছু হটবে না সমমনা দলগুলো। পাওনা পরিশোধ করায় ব্যবসায় আগ্রহী অনেক বিদেশি প্রতিষ্ঠান, জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিত করছে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। এবং 1 বছরের অনিশ্চয়তার অবসান, অবশেষে দেশে ফিরছেন আমিরাতে কারাবন্দী 24 জুলাই যোদ্ধা। স্বজনদের স্বস্তি, শিগগিরই ফেরানোর প্রক্রিয়া শুরু হবে, জানালেন উপদেষ্টা। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে রাজনৈতিক আলোচনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। সোমবার রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। নিয়মিত এ বৈঠকে উপস্থিত হন দলটির স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্যই। 2.5 ঘন্টা পর রাত 11টায় শেষ হয় বৈঠক। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমের মুখোমুখি হন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নে সালাউদ্দিন আহমেদ জানান, শিগগিরই দেশে ফিরছেন তিনি। বৈঠকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আমাদের এটা রেগুলার মিটিং, স্ট্যান্ডিং কমিটির মিটিং। আমাদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা, প্রচারের বিভিন্ন কৌশল, এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি, অন্য কোনো বিষয় না। তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ। এদিকে এভার কেয়ার হাসপাতালের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালের সামনে অবস্থান করছেন নেতাকর্মীরা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সিদ্ধান্ত একান্তই তার নিজের, এমন মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরতে চাইলে সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। নিশ্চিত করা হবে তার নিরাপত্তাও। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ অবস্থায় তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আলোচনায়। তারেক রহমানের ফেরায় আইনগত কোনো বাধা আছে কিনা এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে সোমবার সচিবালয়ে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, তার ফেরার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা ও নিরাপত্তার ব্যবস্থা করবে সরকার। জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। যদি কোনো বাধা থেকেও থাকে, এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। কেন তিনি আসছেন না এ ধরনের প্রশ্ন তোলা অবান্তর জানিয়ে উপদেষ্টা বলেন, দেশে ফেরার উপযুক্ত সময় কোনটি সে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি একান্তই তারেক রহমানের নিজের। অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক, এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা, বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা, কোনটা উপযুক্ত সময়, এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। এর আগেও তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতার কথা জানিয়েছেন কয়েকজন উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। সোমবার রাতে বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে এমনটি জানিয়েছে। এই প্রজ্ঞাপনে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ নিয়োগের নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ
আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই ঘোষণা দেয়া হয় বলে জানায় বিএনপির মিডিয়া সেল। যদিও সরকারের তরফ থেকে প্রজ্ঞাপনের বিষয়টি এখনও জানা যায়নি। ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর 2-এর ক ধারার প্রদত্ত ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলো, যা অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয় প্রজ্ঞাপনে। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে চীনের প্রাথমিক মেডিকেল টিম। মূল দল আসবে আজ। এদিকে দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের বক্তব্য ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে বিএনপি। নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ নিয়ে গত 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হন। এভারকেয়ারে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্বাস্থ্যের অবনতি হলে গত 27 নভেম্বর সিসিউতে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলছে বেগম জিয়ার চিকিৎসা। এর মধ্যেই সোমবার বিকেল 3টায় তার চিকিৎসায় চীন থেকে 5 সদস্যের একটি প্রাথমিক দল এভারকেয়ার হাসপাতালে আসেন, যাদের রিপোর্টের উপর ভিত্তি করে মঙ্গলবার মূল মেডিকেল টিম চীন থেকে আসবে বলে সময় সংবাদকে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আল মামুন। এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অত্যন্ত অসুস্থ বেগম জিয়া দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিশিষ্ট রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ, হাসপাতালে আছেন। সারা দেশের মানুষ তার রোগ মুক্তির জন্যে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছেন এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় করে দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। এদিন রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে এক সেমিনারে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান সবার। আরেক অনুষ্ঠানে মেডিকেল বোর্ডের চিকিৎসক ছাড়া অন্য কারো কথায় বেগম জিয়ার শারীরিক অবস্থার তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। নেত্রী এখন এমন একটি জীবনের সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছেন যে আমরা প্রত্যেকেই একটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছি। তিনি সিসিউতে আছেন। পূর্বে যে চিকিৎসাটা ওনার করে আসা হয়েছে গতকাল পরশু, সে চিকিৎসা আজও চলছে। তার জন্য অন্য যে যাই বলুক কেউ যেন বিভ্রান্ত না হয়। 9 দিন ধরে হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রতিদিনই রাষ্ট্র, সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ তার শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছেন এভারকেয়ারের সামনে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এতে যোগ দেন সাধারণ মানুষও। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশ বিভিন্ন স্থানে হয়েছে কোরআন খতম ও দোয়া মাহফিল। বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কিশোরগঞ্জ, জামালপুর, যশোর, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও বগুড়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন সাধারণ মানুষ। দোয়া মাহফিলের আগে বক্তারা বলেন, বেগম জিয়ার জন্য দেশবাসীর দোয়া আর ভালোবাসা রয়েছে। সুস্থ হয়ে দ্রুত নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন চেয়ারপারসন, এমনটাই আশা তাদের। আল্লাহ তাকে ফিরিয়ে দেবেন আমাদের মাঝে, তিনি আবার বাংলাদেশের হাল ধরবেন, আবার বাংলাদেশের মানুষের উন্নয়ন এবং উন্নতির কথা বলবেন। আগামী দিন গণতন্ত্রের রাস্তা মসৃণ করার জন্য উনাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমার মনে হয় বাংলাদেশের লাখ লাখ মানুষ যেভাবে কান্নাকাটি করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে সুস্থ করে দেবেন। সুস্থ হয়ে আবার এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য, দেশের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য, দেশের মানুষের মুক্তির জন্য উনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই দেশের দায়িত্বভার গ্রহণ করবেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় খাবার ও শীতবস্ত্র। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদী। বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করে বার্তায় লিখেন তিনি, ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় মোদী বলেন, বাংলাদেশের মানুষের জীবনে দীর্ঘদিন অবদান রাখা খালেদা জিয়ার অসুস্থতার খবরে তিনি গভীরভাবে মর্মাহত। তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী। একই পোস্টে নরেন্দ্র মোদী স্পষ্ট করে বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজন হলে ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এই ঘোষণাকে বাংলাদেশের চলমান রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ, ডায়াবেটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। নাদিম মারজান, সময় সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার তালিকাভুক্ত হননি। কমিশন চাইলে পরেও ভোটার হতে পারবেন বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি দিয়েছে কমিশন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। ভোটের প্রস্তুতি এগিয়ে নিতে চলছে তৎপরতা। সোমবার দুপুরে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানালেন, ৩১ অক্টোবর পর্যন্ত তালিকাভুক্ত হওয়া সবাই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে আইন অনুযায়ী কমিশন যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারেন। আমার জানা মতে না, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আইনগত আছে। নতুন দল নিবন্ধনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে সচিব জানান, প্রবাসীদের ভোটদানের নিবন্ধনের সময়সীমা ১ সপ্তাহ বাড়ানো হয়েছে। ২৫শে ডিসেম্বর পর্যন্ত আরও ১ সপ্তাহ বাড়ানো হয়েছে। এদিন নারায়ণগঞ্জে এক কর্মশালায় কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। হলফনামায় যদি কোনো তথ্য গোপন করেন এবং কম বেশি দেন, সেই ক্ষেত্রে পাশ করার পরেও তার এই যে পদবি এটি বাতিল হবে। নির্বাচনে ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিকভাবে তৎপর থাকবেন বলেও জানান কমিশনার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবিতে আবারও রাজপথে জামায়াত সহ ৮ দল। সংস্কারের স্বার্থে এই অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, দাবি থেকে পিছু হটবে না সমমনা দলগুলো। শফিক মুন্সির রিপোর্ট। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দাবিতে গত সেপ্টেম্বর থেকে সমমনা ৮ দলকে নিয়ে রাজপথে সরব বাংলাদেশ জামায়াত ইসলামী। এরই মধ্যে নভেম্বরের শুরুতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টার ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্তকে গণ আকাঙ্ক্ষা বিরোধী আখ্যা দিলেও সে সময় কঠোর কোনো কর্মসূচিতে যায়নি জামায়াত। তবে গত শনিবার থেকে শুরু হওয়া ৮ দলের ৭ বিভাগীয় সমাবেশে হঠাৎ করেই জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনড় অবস্থান তুলে ধরেন দলটির শীর্ষ নেতারা। সরকারের তৈরি করা গেজেট, এটা তো ওহির বাণী, কোরআনের বাণী না, এটা আপনারা কারো পরামর্শে করেছেন। এই গেজেটকে পরিবর্তন করতে হবে। সময় সংবাদকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, আলাদা দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের দাবি থেকে কখনোই পিছপা হননি তারা। রাষ্ট্র সংস্কারের স্বার্থেই এমন অনড় অবস্থান। ক্ষমতার কেন্দ্রে গিয়ে কেউ যেন কর্তৃত্ববাদী না হয়, এভাবেই আমরা যে সংবিধানের সংস্কারগুলো করছি, রাষ্ট্রীয় কাঠামোটা, এটা পাবলিককে বোঝানো প্রয়োজন ছিল এবং সেটা জাতীয় নির্বাচনের আগে এটা বুঝাইতে হবে এবং তার আগে ভোট হতে হবে। জনগণ বুঝে শুনে হাতে ভোট দেবে, যারা না হাতে দিতে চাবে তারা দেবে। গণ আকাঙ্ক্ষা অনুযায়ী জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠানের দাবি ছিল জামাত ইসলামীর এবং আমরা একই সঙ্গে আন্দোলনরত অভিন্ন কর্মসূচিতে যে ৮ দল তাদের।
সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে গণভোটের বিষয়ে নিজেদের অবস্থান ধরে রাখার কথাও জানান জামায়াত সেক্রেটারি। প্রধান উপদেষ্টার ভাষণ, গেজেট, ইভেন জুলাই সনদের যে আদেশ জারি হলো, সব জায়গাতেই একই দিনে গণভোটের বিধান রাখা হয়েছে। আমরা 8 দল একথা এখনও বলে যাচ্ছি যে এটা না করার কারণে যে সংশয়, যে সংকট তৈরি হলো, এটা সরকারকে দূর করতে হবে। এই আন্দোলন এই দাবি থেকে সরে যায়নি। আমরা এখনও বলতে থাকবো যে আপনি সুযোগ আছে, আপনি গণভোট আগে দেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি এই জামায়াত নেতার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। একটি দল মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, আরেকটি দল ধর্ম বনাম ধর্মবিরোধী কার্ড খেলছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, একটি দল প্রকাশ্যে আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে থাকায় সমাধানে পৌঁছানো যায়নি। এনসিপি বিভাজনের ঊর্ধ্বে গিয়ে রাজনীতি করবে বলেও জানান নেতারা। ছিল সেটার মাধ্যমে একটা জুলাই অভ্যুত্থানে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন করায় দীর্ঘ 1 বছর কারাবন্দী থাকার পর 24 জন প্রবাসী বাংলাদেশির মুক্তির খবর আসে গেল 28 নভেম্বর। কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে তাদের পরিবারের সদস্যদের নিয়ে সোমবার দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। প্রত্যেকজনকে আমরা দেখব, কারণ এত বড় একটা উপহার। এ সময় প্রবাসী বন্দী স্বজনদের মুক্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এই মুক্তি এত সহজে আসে নাই। বিভিন্ন দপ্তরে ঘুরেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমাদের সঙ্গ কেউ দেয় নাই। আজকে আমার হাজব্যান্ডের 14 মাস রানিং অবস্থায় আমি যাই নাই এমন কোনো জায়গা নেই। কারাবন্দীদের পরিবারগুলো তারা অনেক সময়ই দেখা গেছে যে অসহযোগিতার জায়গাটা পেয়েছেন। দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে মন্তব্য করে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যারা স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরায় জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন। স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরায় কারা? এটা ইন্টারনাল শক্তি হতে পারে, এক্সটার্নাল শক্তি হতে পারে। একই অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি দল মুক্তিযুদ্ধ বনাম রাজাকার এবং আরেকটি দল ধর্ম বনাম ধর্মবিরোধী কার্ড খেলছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। একটি দল মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, আরেকটি দল ধর্ম কার্ড খেলছে। এছাড়াও প্রবাস থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরা প্রবাসীদের রাষ্ট্রীয় মর্যাদা, পুনর্বাসন এবং কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা। রাজনৈতিক নিরাপত্তা, এই সকল কিছু নিশ্চিত করে যেতে হবে এই সরকারকে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা হলো। প্লট দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের 2 বছরের কারাদণ্ড ঘোষণা করেন ঢাকার 4র্থ বিশেষ জজ আদালত। তার মা শেখ রেহানার 7, খালা শেখ হাসিনার 5 বছরের জেল হয়েছে। টিউলিপকে শাস্তির আওতায় আনতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে দুদকের আইনজীবী। মায়ের নামে সরকারি জমি বরাদ্দ দেওয়ার জন্য খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। পরে পূর্বাচলে শেখ রেহানার নামে 10 কাঠা প্লট বরাদ্দের আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রেহানার নামে রাজধানীতে একাধিক সম্পত্তি থাকলেও তা হলফনামায় গোপন করেন তিনি। এমন অভিযোগে দুদকের মামলায় আসামিদের দোষী সাব্যস্ত করে সোমবার রায় ঘোষণা করেন ঢাকার 4র্থ বিশেষ জজ মোহাম্মদ রবিউল আলম। এর মধ্য দিয়ে দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা হলো। তাকে শাস্তির আওতায় আনতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবীরা। টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য। একই মামলায় শেখ হাসিনাকে 5 বছর ও তার বোন শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় পড়ার সময় বিচারক পর্যবেক্ষণে বলেন, প্রধানমন্ত্রী হয়ে ফৌজদারি অসদাচরণ করেছেন শেখ হাসিনা। যাবজ্জীবন প্রার্থনা করেছিলাম আদালতের নিকট। আদালত শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, শেখ হাসিনা সহ আরও 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে জরিমানা। অবৈধভাবে প্লট বরাদ্দের যোগসাজশের দায়ে বাকি 14 জনকে 5 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। শেখ রেহানার নামে পূর্বাচলের প্লটটি বাতিল করে রাজ্যকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেয়া হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।
পিলখানা হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হত্যার শিকার সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। পাশাপাশি স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন দ্রুত ওয়েবসাইটে প্রকাশের আহ্বান জানান তারা। এছাড়া নিরাপত্তার দাবিও জানান হত্যার শিকার পরিবারগুলো। বিডিআর বিদ্রোহের নামে 2009 সালে পিলখানায় নির্মমভাবে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 11 মাসের তদন্ত শেষে রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেয় স্বাধীন তদন্ত কমিশন। প্রতিবেদনে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলগতভাবে আওয়ামী লীগ, সাবেক মেয়র ফজলে নূর তাপস এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ভূমিকা। এসেছে প্রতিবেশী দেশ ভারতের রোশানলের কথাও। তদন্ত প্রতিবেদন জমার পরদিন সোমবার সকালে সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের পরিবার। জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে, তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। এই সকল আর্মি অফিসার তাদের নিজেদের ভাইকে বেঁচে দিয়েছে শুধু কিছু র্যাঙ্ক পাওয়ার জন্য। তারা যতক্ষণ পর্যন্ত সিস্টেমে আছে ততক্ষণ পর্যন্ত আসলে দেশ স্বাধীন হয়নি। তদন্ত প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। যত দ্রুত সম্ভব সকল ব্যক্তিবর্গ, সামরিক এবং বেসামরিক সকলকে যেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়। যে রিপোর্টটি প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয়, যেন এদেশের প্রতিটি মানুষ কেন কে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষয়টি জানে। দেশের ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড নিয়ে দলগুলোকে রাজনীতি না করার আহ্বান জানিয়েছে নিহতদের পরিবারের সদস্যরা। নির্মমভাবে তো হত্যা করে তাদের শান্তি হয় নাই। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন করার দাবি বহুদিনের। সংবিধানের 116 অনুচ্ছেদের দোহাই দিয়ে যে নিয়ন্ত্রণ এতদিন ছিল আইন মন্ত্রণালয়ের হাতে, শেষ পর্যন্ত তা ভেঙে আলাদা সচিবালয় গঠনের অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান বিচারপতির অধীনেই চলবে সব প্রশাসনিক কাজ। তবে আইনজীবীরা বলছেন, আলাদা সচিবালয় বিচার বিভাগের স্বাধীনতার বড় অগ্রগতি হলেও নতুন সরকার ক্ষমতায় এসে অধ্যাদেশটি আইন হিসেবে পাশ করবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বছরের পর বছর সুপ্রিম কোর্টের এক কোণে পড়ে থাকা একটি নাম ফলক যেন মনে করিয়ে দিত বিচার বিভাগকে স্বাধীন সচিবালয় দেওয়ার প্রশ্নে অতীতের সরকারগুলোর অনীহা। সংবিধানের 116 অনুচ্ছেদকে ঢাল করে বিচার প্রশাসনের নিয়ন্ত্রণ হাতে রেখেছিল আইন মন্ত্রণালয়। তবে 24-এর 5 আগস্টের পট পরিবর্তনের পর নতুন করে দাবি ওঠে বিচার বিভাগের আলাদা সচিবালয়ের। নানা প্রক্রিয়া শেষে রোববার জারি করা হয় আলাদা সচিবালয়ের অধ্যাদেশ। এতে নির্বাহী বিভাগের পুরোপুরি নিয়ন্ত্রণ মুক্ত হল বিচার বিভাগ। এই সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধস্থন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রয়োজনীয় সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবেন। বিচার বিভাগের যে সুপ্রিম অথরিটি সেটা হচ্ছে সংবিধান এবং জনস্বার্থ, এটাকে সামনে রেখে সুপ্রিম কোর্ট তার কাজ করবে। জনকল্যাণে সুপ্রিম কোর্ট, এটা কোনো প্রতিষ্ঠানে, এটা মিল ফ্যাক্টরি নয়। এটি বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক পদক্ষেপ। এর মাধ্যমে আমাদের নিম্ন আদালত প্রশাসনিক কর্তৃত্ব থেকে মুক্তি পেল। তবে নতুন সরকার আসার পর অধ্যাদেশ পাশ করে নেবে কিনা তা নিয়ে এখনো সংশয়ে আইনজীবীরা। আজকের এই অধ্যাদেশ জারির মাধ্যমে প্রকৃতপক্ষে বিচার বিভাগ এবং তাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে। একটা হচ্ছে আর্থিক দিক থেকে, একটু হচ্ছে প্রশাসনিক দিক থেকে। অনেক সময় আমরা আইন তৈরি করি যার প্রকৃতপক্ষে তার বাস্তবায়ন হয় না। সঠিক কথা নির্ভর করবে আসলে বাস্তবায়ন আমরা কিভাবে করছি তার উপরে। খবরদারি করার যেই মনোবাসনা রাজনৈতিক দলগুলোর আমরা প্রত্যক্ষ করেছি দীর্ঘ 53 ইয়ার্সে, সেটির অবসান ঘটবে। আর সেটির অবসান যদি না ঘটে তাহলে তো আমাদের দুঃখের সীমা পরিসীমা থাকবে না। মাজদার হোসেন মামলায় 1999 সালের 2 ডিসেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার রায় দেয় সুপ্রিম কোর্ট। ওই রায়ের পর 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 1 নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়। কিন্তু দীর্ঘ 15 বছরেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার পৃথক সচিবালয় প্রতিষ্ঠানের উদ্যোগ নেয়নি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। বিদেশি অনেক প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ করায় বহির্বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বাংলাদেশের। এতে ব্যবসা পরিচালনায় আগ্রহী অনেক বহুজাতিক প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র সফরকালে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর বিনিয়োগের ক্ষেত্রে কর কাঠামো সংস্কার সহ আরও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পরামর্শ
মার্কিন ব্যবসায়ীদের। তবে সব সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অর্থনীতিবিদদের মতে সবকিছুই নির্ভর করছে নির্বাচিত সরকারের ওপর। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। 2024 সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অক্টোবরে অনেকটা অন্তঃসারশূন্য ভঙ্গুর অর্থনীতির তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রে IMF সম্মেলনে হাজির হয় প্রতিনিধি দল। শত শত কোটি ডলার বকেয়ার অভিযোগ দেয় মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলো। কিন্তু এক বছর পর এবারের সফরের গল্প ছিল ভিন্ন। অনেক প্রতিষ্ঠানের $4 বিলিয়ন পরিশোধ করায় বাংলাদেশের সঙ্গে আর্থিক কারবারে আস্থা বাড়ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এই বছর সেই চিত্রটা কমপ্লিটলি ডিফারেন্ট। কেউ বলে নাই যে আমাদের টাকা আছে বাংলাদেশে, সেটা সম্পর্কে কোনো কিছু নেই। ডিসকাশন ওয়াজ মোর অন ফরওয়ার্ড লুকিং, যে আমরা আরও বিনিয়োগ করতে চাই। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে গভর্নর সহ অর্থ উপদেষ্টা, সচিব, এনবিআর চেয়ারম্যান বৈঠক করেছেন ইউএস চেম্বারের সঙ্গে। মার্কিন সরকার প্রতিনিধি সহ বৈঠক অংশ নেয় এলএনজি সরবরাহকারী সেভরন, ক্রেডিট কার্ড গ্রুপ, বোয়িং, ব্যাংক নোট প্রিন্টিং কোম্পানি, ভিসা ও মাস্টার কার্ড, আমেরিকান ইন্স্যুরেন্স কোম্পানি সহ মাল্টিন্যাশনাল অনেক প্রতিষ্ঠান। সংস্কার ও পরিবর্তনশীল অর্থনীতির তথ্যে বিনিয়োগে ইতিবাচক মার্কিন ব্যবসায়ীরা বিনিয়োগের ক্ষেত্রে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন অর্থ উপদেষ্টা। ডাবল ট্যাক্সেশনের প্রবলেম আছে তাদের, কিছু কিছু জায়গায় ওরা বলেছে যে কিছু ট্যাক্স একটু হাই, বিশেষ করে যে কার্বনের ড্রিঙ্কের জন্য ওটা একটু বেশি হাই। আমরা চেষ্টা করব এখন থেকে যেটা, যাতে কেউ কমপ্লেন না করে। উপদেষ্টা জানান বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিত করেছে সরকার, তবে নির্বাচিত সরকারই তাদের আস্থা বলে মনে করেন অর্থনীতিবিদরা। ওটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনার জন্য আরেকটু ফ্রেন্ডলি করতে হবে, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি, দ্রুত যাতে। আমরা তো সিঙ্গেল উইন্ডোর কথা বলেছি, তো সার্বিকভাবে দে আর ভেরি পজিটিভ। এখন ওরা বলছে যে বাংলাদেশ এজ এ কান্ট্রি, ইনফ্যাক্ট একটা বললেই ওরা যে ভেরি ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি, এবং একটা মিডল ইনকাম, মিডল ক্লাসের একটা বড় একটা বিরাট মার্কেট আছে, ওটাই কিন্তু ওদের সবচেয়ে অ্যাট্রাকশন। দরকার হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি এবং পলিটিক্যাল স্টেবিলিটি। এই দুই জায়গায় আমরা, যেহেতু পলিটিক্যাল স্টেবিলিটি কী হতে যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের পরে, তো সেই জায়গায় এই মুহূর্তে বিনিয়োগকারীদের কাছ থেকে হয়তো আশানুরূপ সাড়া এই মুহূর্তে হয়তো পাওয়া যাবে না। দ্বিপাক্ষিক বৈঠকে মার্কিন তুলাদের তৈরি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দেওয়ার প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিনিধি দল ও মার্কিন ব্যবসায়ীদের বিভিন্ন পর্যায়ের বৈঠকে বাংলাদেশে বিভিন্ন খাতের ব্যবসায় সহযোগিতার ইতিবাচক আলোচনা হলেও বাংলাদেশের যে জিএসপি সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন তা নিয়ে উল্লেখ করলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি যুক্তরাষ্ট্রের ট্রেড বোর্ডের কাছ থেকে। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সময় টেলিভিশনের সংবাদ প্রকাশের পর অবশেষে দেশে ফিরছেন আমিরাতে কারাবন্দী 24 জন জুলাই যোদ্ধা। যে স্বজনের চোখে মুখে ছিল শুধু হতাশা, প্রিয়জনের মুক্তির খবরে তারাই আজ আনন্দে আত্মহারা। আবুধাবির আল সদর কারাগারে বন্দী থাকা 24 প্রবাসী বাংলাদেশির মুক্তির খবর পরিবারগুলো লোকের কাছে যেন নতুন জীবনের শুরু। প্রতিবেদন প্রচারের পর বিষয়টি সরকার ও দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় দাবি করে সময়ের সংবাদের প্রতি কৃতজ্ঞতাও জানান প্রবাসী জুলাই যোদ্ধাদের পরিবার। নাজমুল হাসান রাজুর ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের বিশেষ রিপোর্টের দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ 6 তারিখের মধ্যে ওনারা ডেফিনেটলি বাংলাদেশে থাকবেন। প্রবাসী জুলাই যোদ্ধা শহীদুল আমিন মুন্নার স্ত্রী তানিয়া আমিনের চোখে মুখে এবার স্বস্তির হাসি। কিছুদিন আগেও স্বামীর ছবি হাতে নিয়ে কাঁদছিলেন আর দপ্তর থেকে দপ্তরে ছুটছিলেন তিনি। সব কান্না ভুলে স্বামীর মুক্তির খবরে এবার আনন্দে আত্মহারা। 1 বছর ধরে চোখের জলে কাটানো এই মানুষটি। আজকে আমি অনেক পরিমাণ খুশি, কারণ বিগত 1 বছর পর আমি খুশির মুখ দেখছি। আমার চোখ থেকে টোটাল পানি সরে গেছে। সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানের প্রতি সংহতি জানিয়ে আন্দোলনের কারণে যাবজ্জীবন সাজা হয় কয়েকশো প্রবাসী বাংলাদেশের। পরে 3 দফায় প্রায় 200 জনকে দেশে ফেরানো হলেও আবুধাবি আল সদর কারাগারে বন্দী ছিলেন আরও 25 জন। তাদের মুক্তি বা দেশে ফেরানোর বিষয়ে 1 বছরেও অগ্রগতি না হওয়ায় তা নিয়ে সংবাদ প্রচার করে সময় টেলিভিশন। পরে বিষয়টি নিয়ে দায়িত্বশীলরা নড়ে চড়ে বসলে 2 মাসের মধ্যেই বাকিদেরও মুক্তির খবর আসে। প্রবাসে বন্দী স্বজনদের মুক্তির খবরে এখন আনন্দে আপ্লুত পরিবারগুলো। প্রিয়জনদের ফেরার খবরে ম্লান হয়েছে স্বজনদের রাজ্যের হতাশা। 1 বছর আমাদের অনেক ঘোরাঘুরির পরে বিভিন্ন দপ্তরে
আমাদের ভাইরা মুক্তি পাচ্ছে, সেই সংবাদ শোনার পরে আমরা অত্যন্ত আনন্দিত। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের পরিবার বলেন, আমাদের বন্ধু 24টা পরিবার বলেন, সবাই আলহামদুলিল্লাহ খুশি। প্রতিবেদন প্রচারের পর বিষয়টি সরকার ও দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় দাবি করে সময় সংবাদের প্রতি কৃতজ্ঞতা জানান বন্দী প্রবাসীদের স্বজনেরা। সময় টেলিভিশন শুরু থেকে আমাদের জুলাই বন্দীদের সাথে ছিল, পাশে ছিল। সময় টিভির ভাইরা আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করেছে এবং আমাদের পাশে ছিল। আমাদের প্রতিটা ভাইয়ের বাড়িতে বাড়িতে গিয়ে তারা সংবাদ জোগাড় করে, সংবাদ ব্যবস্থা করে তাদের কাছে মানে সরকারের কাছে বিভিন্ন মহলে তারা পৌঁছে দিয়েছে। সময় চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ, কারণ প্রায় সময় বেশিরভাগ সময় আমরা সময় চ্যানেলকে পেয়েছি পাশে, আমাদের পাশে। গেল 28 নভেম্বর শুরু হয় 24 জন বন্দীর মুক্তি প্রক্রিয়া। খুব শিগগিরই তাদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হবে বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। আর বন্দী অবস্থাতেই আবুধাবি আল সদর কারাগারে মৃত্যু হয় একজনের। এখন কারামুক্ত স্বজনদের দেশে ফেরার প্রহর গুনছেন স্বজনেরা। দীর্ঘ অনিশ্চয়তার পর প্রিয়জনের দেশে ফেরার অপেক্ষা দ্রুতই শেষ হবে বলে আশা পরিবারগুলোর। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এ যেন ঘরের শত্রু বিভীষণ। গ্রামের গরিব ঘরের ছেলেকে নিজের প্রতিষ্ঠানে কর্মচারীর কাজ দিয়ে শেষমেশ কর্মচারীর হাতেই খুন হলো নিজের ছেলে। মুক্তিপণের 5 কোটি টাকা হাতানোর জন্য দোকান মালিকের 13 বছর বয়সী ছেলে আতিককে অপহরণের পর হত্যা করে কর্মচারী তারেক। রাজধানীতে সম্প্রতি ঘটা এই খুনের অভিযোগ পাওয়ার 24 ঘন্টার মাথায় র্যাবের জালে আটক হয় হত্যায় জড়িত বিরিয়ানি দোকান কর্মচারী তারেক। মাসুদুর রহমানের রিপোর্ট। 14 নভেম্বর রাত 8টা রাজধানীর আজিজ সুপার মার্কেটের মুসলিম বিরিয়ানিতে তেহারি খেতে যায় মালিকের ছেলে আতিক হাসান। কথা ছিল খাওয়া শেষে বাসায় ফিরবে আতিক, কিন্তু সেই থেকে নিখোঁজ আতিক। একমাত্র ছেলেকে খুঁজে না পেয়ে দিশেহারা বাবা বাবুল হোসেন পুরো এলাকা তন্ন করে ঘুরে ঘেটে দেখেছেন সিসিটিভি ফুটেজ, তারপরও খোঁজ মেলেনি আতিকের। থানা পুলিশ, গোয়েন্দা পুলিশের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে দ্বারস্থ হন র্যাবের, দেন লিখিত অভিযোগ। নিখোঁজ হওয়ার পর আমরা রাত্রে গেলাম শাহবাগ থানায় জিডি করার জন্য। র্যাবের অফিসে 3টা বাজে র্যাবে কার্যক্রম চালাইলো। এর মাঝে ঘটনার নতুন মোড় নেয়। র্যাবের সঙ্গে যোগাযোগের আগেই 5 কোটি টাকার বিনিময়ে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস আসে বিভিন্ন ফোন থেকে। ভিন্ন ভিন্ন নম্বর থেকে চাওয়া হয় এই মুক্তিপণ। পরে সব জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। দেখা যায় ফোন নম্বরগুলো ছিল একাধিক রিকশা চালকের। কয়েকজন রিকশা চালককে আটকের পরও খোঁজ মেলেনি আতিকের। 2 রিকশাওয়ালা ফোন দিয়েছে ওই যে মুক্তিপণ রিকশাওয়ালা নাম্বার দিয়া, আবার যখন নাকি আমার ছেলের সন্ধান দিল তাও রিকশাওয়ালা নাম্বার দিয়া। 5 কোটি টাকা থেকে মুক্তিপণ নামে 5 লাখে। পরে মুক্তিপণের টাকা নিয়ে আসামি ধরতে ফাঁদ পাতে র্যাব। উত্তরা পল্লবী একাধিক জায়গায় অভিযানের পর কারওয়ান বাজারে সন্ধান মেলে অপহরণকারীর। বেরিয়ে আসে থলের বেড়াল। দেখা যায় অপহরণকারী নিখোঁজ আতিকের বাবারই দোকানের কর্মচারী তারেক। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ নিজের গ্রামের ছেলে তারেককে চাঁদপুর থেকে এনে আতিকের বাবাই কাজ দেয় নিজের দোকানে। যেগুলো তো আমার ইম্পর্টেন্ট কাজ, এগুলো অর্ডার করে আমার প্রতি বিশ্বাস ছিল, কিন্তু অযথা বিশ্বাসঘাতকতা করে এটা আমাদের ধারণার বাইরে ছিল। র্যাব বলছে তারেক দাবি করেছে দোকানে কাজের পর বাসায়ও কাজ করানো হতো তাকে। তার দাবি পর্যাপ্ত পারিশ্রমিক পেত না সে। এই ক্ষোভ ও অনেক টাকা উপার্জনের লোভে মালিকের ছেলেকে অপহরণের পরিকল্পনা করে তারেক। এজন্য কয়েকবার রেকিও করে উত্তরা দিয়াবাড়ি এলাকায়। তার এই পরিকল্পনাগুলো বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে অথবা মিডিয়াতে আমরা বিভিন্ন ক্রাইম সিনারিও যে অ্যাক্টিভিটিসগুলো দেখি, যে কিভাবে একটা ক্রাইম করে পরে ক্রাইম থেকে বাঁচার জন্য কি কি করা যায়, এই বিষয়গুলোর উপরও তার খুব ভালো একটা নেক ছিল এবং পূর্ব পরিকল্পিতভাবেই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। পরিকল্পনা মতো 14 নভেম্বর আতিককে ঘুরতে যাওয়ার কথা বলে নেওয়া হয় দিয়াবাড়িতে। সেখানে গিয়ে ঘটে আরেক নাটকীয়তা। তারেক ও আতিক পরে ছিনতাইকারীর কবলে। সর্বস্ব লুটে নেওয়ার পরও আতিককে নিয়ে বাসায় ফিরতে চান না তারেক। এবার তারেককে সন্দেহ করে আতিক। পরে আতিককে গলায় শার্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তারেক। মৃত্যু নিশ্চিত করে খালের ভেতর মরদেহ ফেলে ফিরে আসে সে। এখানেই শেষ নয়, হত্যার পর এবার নতুন নাটক শুরু করে তারেক। আতিকের পরিবারের সঙ্গে মিলে খোঁজা শুরু করে তারেক। একই সঙ্গে মুক্তিপণ আদায়ের চেষ্টাও চালাতে থাকে সে। বিভিন্ন রিকশায় ঘুরে ঘুরে রিকশা চালকদের ফোন দিয়ে ভিন্ন কণ্ঠে আতিকের বাবাকে ফোন করে মুক্তিপণ চায় তারেক। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়ে র্যাবের জালে। বিভিন্ন রিকশায় ওঠে এবং রিকশাওয়ালাদের ফোন ব্যবহার করে ভিকটিমের পিতাকে ফোন দেয় এবং মুক্তিপণ চায়। এই মুক্তিপণ দাবি করে করে তাকে বোঝানোর চেষ্টা করে যে ভিকটিম এখনো বেঁচে আছে। সে যদি ভিকটিমের পিতার নিকট থেকে একটা মোটা অঙ্কের টাকা কোনোভাবে নিতে পারত, তাহলে হয়তোবা সে এই এলাকাটা ছেড়ে অন্য কোথাও গিয়ে আশ্রয় নিত।
তারেক ছাড়াও 2 ছিনতাইকারীকে গ্রেফতার করে র্যাব, কিন্তু এখন পর্যন্ত হত্যার সঙ্গে ছিনতাইকারীদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এদিকে তারেক একাই অপহরণ ও হত্যা করেছে বলে আদালতে জবানবন্দি দিয়েছেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। দীর্ঘ 10 মাসের বিরতিতে সেন্ট মার্টিন যেন সেজেছে অপরূপ সাজে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। পর্যটকের পদাচরণায় প্রাণ ফিরেছে দ্বীপে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লায় 2 পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার আগে পরে কয়েক দফা সংঘর্ষ চললে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 14গ্রাম উপজেলার পাঁচরা, কমলপুর ও রামচন্দ্রপুর, নোয়াপাড়া এবং গোমারবাড়ি এলাকার 2 পক্ষের মধ্যে এ সংঘর্ষ বাধে। সংঘর্ষের জেরে উপজেলার কালীর বাজারে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। দোকানপাটে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএসএফের পুশিনের পর চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার অন্তঃসত্ত্বা নারী সোনালী খাতুন সহ 6 ভারতীয় নাগরিককে জামিন দিয়েছে আদালত। মুক্তি 2 ঘন্টা পর তাদেরকে আবারও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাত 10টার সময় পৌর এলাকার নয়াগোলা এলাকা থেকে পুলিশ তাদের হেফাজতে নেয়। পুলিশ জানায়, জামিনের পর আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ নিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এর আগে 20 আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে ওই 6 ভারতীয়কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। পরে তাদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কিশোরগঞ্জের ভৈরবের আনন্দবাজারে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের 3টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। স্থানীয়রা জানান, বাজারের তেলের দোকানে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই তা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় তেলের দোকান, একটি ফার্নিচার ও একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় 15 থেকে 19 লক্ষ টাকার ক্ষয়ক্ষতির কথা জানান তারা। রংপুর বিভাগে মাত্র 2টি সরকারি হাসপাতালে আইসিইউ সেবা চালু থাকলেও চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে মোটা অঙ্কের টাকা খরচ করে রোগীদের আইসিইউ সেবা নিতে হয় বেসরকারি হাসপাতালগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় যে যার মতো মূল্য নির্ধারণ করছে। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে, নীতিমালা না থাকলেও বিষয়টি নিয়ে তারা কাজ করছে। শাকিল পাপুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। রংপুর বিভাগে সরকারি আইসিইউ সেবা রয়েছে শুধু রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু চাহিদার তুলনায় তা অপ্রতুল। রংপুর মেডিকেল কলেজে প্রতিদিন 2000 রোগী সেবা নেন, সেখানে আইসিইউ বেড মাত্র 10টি। অথচ আন্তর্জাতিক মান অনুযায়ী এ সংখ্যা হওয়া উচিত কমপক্ষে 200। কনস্ট্যান্ট চাপের কারণেও আমরা অনেক সময় রোগী নিতে পারি না। রোগীর চাপ সামলানোর জন্য আমি মনে করি আমাদের আইসিইউ শয্যা সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। এদিকে সরকারি হাসপাতালে আইসিইউ, এনআইসিইউ ও এসডিইউ সংকটের সুযোগ নিচ্ছে বিভিন্ন বেসরকারি হাসপাতাল। এসব হাসপাতালে আইসিইউ সেবা নিতে রোগীদের গুনতে হচ্ছে 10,000 থেকে 22,000 টাকা পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি। এছাড়াও এনআইসিইউ 3,000 থেকে 8,000 এবং এসডিইউ 7,000 থেকে 10,000 টাকা, যা অনেক পরিবারের জন্য অতিরিক্ত চাপ ও দুর্ভোগের। হয় একজন মারা যাবে, সিট ফাঁকা হবে, অথবা সুস্থ হয়ে উপরে যাবে, তখন সিট ফাঁকা হবে। বেসরকারি হাসপাতালে আমরা নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়া ওখানে প্রায় 3 দিনে আমাদের 80,000 টাকার মতন খরচ হয়ে গেছে। এডমিশন হবে, টাকার দরকার, ওষুধের দরকার বা টাকার দরকার, আমরা কোথায় পাবেন সেটা তারা তো চিন্তা করে না। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় ইচ্ছে মতো মূল্য নির্ধারণ করছে, ফলে স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা তৈরি হয়েছে। নিয়ম নীতির মাধ্যমে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের অনুযায়ী বিভিন্ন সেবার তারা মূল্য নির্ধারণ করবে, কিন্তু এটা তো তারা বাস্তবায়ন করতেছে না জন্যই তো বেসরকারি যে সমস্ত হসপিটাল, ক্লিনিক, ডায়াগনোস তারা সুযোগটা নিচ্ছে। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, নীতিমালা না থাকলেও বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। যখন যেখানে আমরা কোনো অনিয়ম বা ব্যত্যয় পাচ্ছি, সেখানে আমরা
প্রচলিত নিয়ম মোতাবেকই আমরা সেখানে ব্যবস্থা গ্রহণ করছি। প্রশ্ন উঠেছে স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরাতে জনগুরুত্বপূর্ণ এমন বিষয়ে দীর্ঘ সময়ে কেন নীতিমালা প্রণয়ন করা হয়নি। শুধু আইসিইউ, সিসিইউ কিংবা এনআইসিইউ নয়, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয়ের যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটিও নির্ধারণ করেছে প্রতিটি ডায়াগনস্টিক সেন্টার নিজেই। বিশেষজ্ঞরা বলছেন কোন ডায়াগনস্টিক সেন্টারে কোন পরীক্ষা করতে কী পরিমাণ অর্থ খরচ হবে সেটি জনগণের সামনে উন্মুক্ত করতে একটি শক্ত নীতিমালা প্রণয়ন করা জরুরি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। জনবল ও শয্যা সংকটে ব্যাহত হচ্ছে সৈয়দপুরের 100 শয্যা হাসপাতালের স্বাস্থ্যসেবা। নষ্ট হয়ে পড়ে আছে এক্স রে ও প্যাথোলজি টেস্টের যন্ত্রপাতিও। আশপাশের 8টি উপজেলার প্রায় 20 লাখ মানুষের ভরসা হাসপাতালটি বর্তমানে চলছে জোড়াতালি দিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যন্ত্রপাতি ঠিক করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হয়েছে। আর পদায়ন শুরু হলে কাটবে চিকিৎসক সংকটও। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন মাদুরের রিপোর্ট। হাসপাতালের সামনে রোগীদের লম্বা লাইন, শয্যায় জায়গা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এক্স রে রুমে তালা, অকেজো অবস্থায় পড়ে যন্ত্রপাতি। সৈয়দপুর 100 শয্যার হাসপাতালটি আশপাশের 8 উপজেলার প্রায় 20 লাখ মানুষের ভরসা স্থল। 1962 সালে স্থাপিত 17 শয্যার হাসপাতাল স্বাধীনতার পর 50 শয্যায় উন্নীত হয়। 2013 সালে 100 শয্যায় পরিণত হলেও 50 শয্যারও কম জনবল নিয়ে চলছে কার্যক্রম। ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি থাকায় রয়েছে বেড সংকট। চিকিৎসকের 40টি পদ থাকলেও আছেন 18 জন। 11 জন সিনিয়র কনসালটেন্ট, বিপরীতে আছেন মাত্র 1 জন। জুনিয়র কনসালটেন্ট 10 জনের মধ্যে আছেন 5 জন। এছাড়া এক্স রে, প্যাথোলজি টেস্ট অধিকাংশ সময় বন্ধ থাকে। হাসপাতালের 2টি অ্যাম্বুলেন্সও বিকল। রোগীরা বলছেন চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। আমার বুকে ব্যথা, তো তার জন্য স্কুলে গিয়েও ফলো করতে যাই না, তো ওটা বন্ধ আছে। 2টা পরীক্ষা দিছে, একটা পরীক্ষা এখানে হবে, একটা হবে বাইরে। এনারা এখন করতেছে না। রোগী নিয়ে বেড পাই নাই, ফ্লোরে ছিলাম, অনেক কষ্টে ছিলাম শীতের সময়। স্পেশাল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত চিকিৎসক সংকট কাটবে বলে আশা হাসপাতালের তত্ত্বাবধায়কের। আমরা কিছুটা চিকিৎসা সেবা দিতে বাধাগ্রস্ত হচ্ছি, যদিও ওষুধ এবং অন্যান্য লজিস্টিক সাপোর্টে আমাদের কোনো সমস্যা নেই। 3,500 ডাক্তার নিয়োগ হয়েছে। এই নিয়োগ পেলে আমাদের মেডিকেল অফিসারের যে পদ শূন্য সেটা পূরণ হবে। হাসপাতালে প্রতিদিন আউটডোরে প্রায় 1200 জন চিকিৎসা নেন, আর ভর্তি থাকেন 200 থেকে 250 জন রোগী। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। মেহেরপুরে অভিযান চালিয়ে 2টি অবৈধ ইটভাটার উচ্ছেদ করা হয়েছে। সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে গাংনী থানা সড়কে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় পরিবেশ বান্ধব না হওয়ায় এবং আইন অমান্য করে নির্মাণ করার দোয়ের ব্রিক্স এবং রিপন ব্রিক্স নামে 2টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। কয়লা নিয়ে সংকটে পার্বতীপুর বড়পুকুরিয়ার কোল মাইনিং কোম্পানি লিমিটেড। কোল ইয়ার্ডে ধারণ ক্ষমতার 3 গুণের বেশি কয়লা মজুত রয়েছে। বাড়তি কয়লার চাপে ভেঙে পড়ছে সীমানা প্রাচীর। একমাত্র ক্রেতা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দীর্ঘদিন ধরে কয়লা না নেয়ার গুণগত মান নষ্ট হচ্ছে। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিপুলের ছবি নিয়ে রিপোর্ট। দেশে 5টি কয়লা খনি আবিষ্কার হলেও একমাত্র দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া খনি থেকে নিয়মিত তোলা হয় কয়লা। এই কয়লা দিয়ে 525 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। সম্প্রতি তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট বন্ধ। এছাড়া মাসের পর মাস পিডিবি কয়লা না কেনায় মজুত বেড়েছে 3 গুণ। দাহ্য পদার্থ হওয়ায় কোল ইয়ার্ডে কয়লা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিপজ্জনক হয়ে পড়েছে। একদিকে কয়লা বিক্রিতে প্রতিবন্ধকতা, অন্যদিকে উত্তোলনকৃত কয়লা রাখা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ। কয়লার কারণে যে গ্যাস তৈরি হচ্ছে, এই গ্যাসের কারণে আমাদের দেখা যাচ্ছে শ্বাসকষ্ট তৈরি হচ্ছে, অ্যাজমা তৈরি হচ্ছে, আমরা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছি। চক্রান্তর মাঝখানে পড়ে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি। পিডিবি আমাদের বকেয়া বিল দেয় না, 1100 কোটি টাকার উপরে বিল আটকা আছে। সম্প্রতি মজুতকৃত কয়লার পাহাড় ধসে ভেঙে পড়েছে খনির প্রাচীর, নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। কয়লার চাপে পশ্চিম দিকের প্রাচীরটা
ভেঙে বাইরে কয়লা পড়ে গেছে। পৃথিবীর কাছে অনুরোধ করতেছি আপনাদের কয়লা আপনারা নিয়ে যান, না হলে বাজার দ্রব্যমূল্য আমাদেরকে দেন, আমরা বিক্রি করি বাইরে। কয়লা রাখা সবচেয়ে বেশি হয়েছে এখানে, বিপজ্জনক। এখানে এখন রাস্তা কয়লা রাস্তায় চলে আসছে। কর্মকর্তারা জানান মজুতকৃত কয়লা স্থানান্তর বা বিক্রির ব্যবস্থা না করলে সংকটে পড়বে খনি কর্তৃপক্ষ। যে কোনোভাবেই হোক, হয় কয়লাটাকে বাইরে বিক্রি করা দরকার, অথবা উৎপাদনের জন্য তাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য এই কয়লাটা তাদের নিয়ে যাওয়া দরকার। তা না হলে এভাবে একটা জাতীয় সম্পদ নষ্ট করাটা আমাদের কারো কাম্য হতে পারে না। বড়পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ডের ধারণ ক্ষমতা 1 লাখ মেট্রিক টন। বর্তমানে কোল ইয়ার্ডে মজুত বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5 লাখ মেট্রিক টনে, আর প্রতিদিন গড়ে 3,500 মেট্রিক টন করে তোলা হচ্ছে কয়লা। সময় সংবাদ, দিনাজপুর। নরসিংদীতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দেলোয়ার হোসেন দেলু নামে এক যুবলীগ নেতার সম্পদ জব্দ করেছে দুদক। সোমবার দুপুরে ডাঙ্গা ইউনিয়নে অবৈধ আয়ে অর্জিত 2টি বহুতল ভবন ক্রোক করে দুদক, যার বাজার মূল্য আনুমানিক 8.5 কোটি টাকা। এর আগে গাজীপুরের সহকারী পরিচালক এনামুল হক দেলোয়ারের অবৈধ সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে আবেদন করেন। পরে প্রাথমিক অপরাধ প্রমাণিত হওয়ায় দেলুর সম্পদ ক্রোকাদেশ ও রিসিভার নিয়োগের আদেশ জারি করেন আদালত। অভিযুক্ত যুবলীগ নেতা দেলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি সহ অর্ধশত মামলা রয়েছে। পিরোজপুরের সাবেক সংসদ সদস্যের বাড়ির 2 ভাড়াটিয়ার বাসায় ডাকাতির অভিযোগ উঠেছে। রোববার রাতে শহরের পালপাড়া এলাকায় সুধাংশু শেখর হাওলাদারের বাড়ির গ্রিল ভেঙে ভাড়াটিয়া অ্যাডভোকেট স্বপন কুমার ও সাংবাদিক গৌতম নারায়ণ রায় চৌধুরীর বাসায় ঢোকে ডাকাতেরা। পরে সবার হাত পা বেঁধে 11 ভরি স্বর্ণালংকার, নগদ 2.5 লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহকালে সময় টিভির রিপোর্টার জাহাঙ্গীর আলম ও এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, গত 27 নভেম্বর রাতে গমস্তাপুরের রহনপুরে প্রার্থী পরিবর্তনের দাবিতে হওয়া মশাল মিছিলে সংবাদ সংগ্রহ করতে যান জাহাঙ্গীর ও সোহান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ 2 আসন বিএনপির মনোনীত প্রার্থী আমিনুলের 20 থেকে 25 জন সমর্থক তাদের উপর হামলা চালায়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। আমরা আপনার আন্দোলন সংবাদ সংগ্রহ করতে গেছিল আমাদের সহকর্মীরা, কিন্তু আতর্কিত সেই সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় আসলে এখানে আমাদের দাঁড়ানোর এই দিনাজপুরে তাপমাত্রা কমে আসার কারণে শীতের তীব্রতা বাড়ছে, দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। সোমবার দিনাজপুরে ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন শহরের হাসপাতাল মোড় এলাকায়, সরাসরি যাচ্ছে তার কাছে। 2 দিন থেকে দিনাজপুরের শীতের তীব্রতাটা কিন্তু বেড়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দিনাজপুরে ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের যে আর্দ্রতা সেটা ছিল 94%। এই 94% আর্দ্রতা থাকার কারণে ঠান্ডা বাতাসের যে প্রকোপ সেটা ছিল অনেক বেশি। তবে আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছে যে উত্তর দিক থেকে মৃদু শীতল বাতাস প্রভাবিত হয়,
তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কিন্তু আরো কমবে বলে তারা জানিয়েছেন। তবে এই মুহূর্তে দিনাজপুরে যে শীতের যে তীব্রতা আমরা দেখছি যে সন্ধ্যা থেকে শুরু হয় এবং সকাল 7:30টা 8টা পর্যন্ত এই শীতের তীব্রতা কিন্তু প্রচন্ডভাবে অনুভূত হয় এবং বাতাসের, যদিও হিমেল বাতাস এখনো না হলেও মৃদু হিমেল বাতাসের তীব্রতা আমরা লক্ষ্য করছি। আবার আরেকটি বিষয় হচ্ছে যে এই সময়টাতে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, যারা ছোটখাটো যানবাহন চলাচল করে, তারা যেটা বলছেন যে এই ঠান্ডার কারণে তারা বের হতে পারেন না, বের হলেও যাত্রীদের যে আপনার সেভাবে তারা যাত্রী পান না, এটা তাদের জন্য আরেকটি সমস্যা। আরেকটি বিষয় হচ্ছে যে এই সময়টাতে বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে যারা শিশু, বয়স্ক এই মানুষগুলো কিন্তু সবচেয়ে দুর্ভোগে পড়ে এবং রোগে আক্রান্ত হয়, সর্দি, কাশি, নিউমোনিয়া এবং ডায়রিয়া। আমরা দেখছি যে দিনাজপুরের যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে জেনারেল হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অরবিন্দ হাসপাতাল, সেখানে খোঁজ নিয়ে দেখা গেছে যে শিশুদের আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক বেশি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই সময়টাতে আপনার যেহেতু আমনের মৌসুম, ধান কাটা, শ্রমিকরাও কিন্তু আপনার যারা ধান কর্তন করে জমিতে তারা কিছুটা সময় সমস্যায় পড়েন। এবং যেহেতু শীতের প্রকোপ দিনে দিনে বাড়ছে, এটা কিন্তু আরো বাড়বে, কারণ ডিসেম্বর মাস পড়ে গেছে এবং ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত এই শীতের যে আমেজ বা প্রকোপ থাকে। তবে কুয়াশার যেটা দাপট সেটি কিন্তু রাত্রে এবং ভোর পর্যন্ত থাকলেও সেটা সূর্য ওঠার পরে কিছুটা আপনার কেটে যায়। কিন্তু গতকাল আমরা দেখেছি যে সকাল 9টা পর্যন্ত আমরা কিন্তু সূর্যের দেখা মেলেনি। আজকেও দেখছি যে কিছুটা হলো তারা একই মুহূর্তে বাতাসের তীব্রতা রয়েছে এবং মানুষজন কিন্তু বের হচ্ছে সকালবেলায়। আমরা যারা প্রাতঃভ্রমণে বের হয় এবং খেটে খাওয়া মানুষ যাদের উৎপাদিত পণ্য নিয়ে তারা বাজারে আসছেন এবং অনেক যানবাহনকে আমরা লাইট জ্বালিয়ে চলাচল করতে আমরা দেখছি। এবং এই শীতের তীব্রতা এটাকে নিবারণের জন্য যারা দরিদ্র অসহায় মানুষ রয়েছেন, বিশেষ করে যারা ফুটপাতে থাকেন, বিশেষ করে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, তাদের তো দুর্ভোগ রয়েছে। এবং জেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে দিনাজপুরের যে 13টি উপজেলা রয়েছে সেখানে মানুষের যে অসহায় মানুষের শীত নিবারণের জন্য যে কম্বল বা শীত বস্ত্র তারা কিন্তু অনেক আগে দিয়েছেন। এবং জেলা ত্রাণ পরিবেশন কর্মকর্তা তিনি বলেছেন যে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে এসব কম্বল তারা দিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখন আমরা দেখছি যে শীতের যে বিষয়টি সেটি হচ্ছে যে যারা দরিদ্র মানুষ তারা তো কষ্টে রয়েছেন এবং তারা যেটা বলছেন যে এই মুহূর্তে সরকারি পর্যায়ে যদি আরো তাদেরকে শীত বস্ত্র দেওয়া যেত তাহলে তারা কিছুটা হলেও আপনার স্বস্তি পেতেন। এবং পুরনো কাপড়ের মার্কেটে আমরা দেখছি যে বেচা কেনা অনেক বেড়ে গেছে। তো আমার কাছ থেকে শীতের সর্বশেষ এই ছিল। শীতের তীব্রতা বাড়ার খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম দিনাজপুরে। সরকারিভাবে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ রোপণ নিষিদ্ধ ঘোষণার পরও দিনাজপুরে বিরামপুরে খোদ বন বিভাগে এসব গাছ রোপণ করছে বলে অভিযোগ স্থানীয়দের। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এসব গাছ রোপণ না করে পরিবেশ বান্ধব গাছ রোপণের দাবি তাদের। আর প্রাকৃতিকভাবেই এসব গাছ জন্মেছে বলে দাবি বন বিভাগের। শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুরে মহাসড়কের পাশে রয়েছে বন বিভাগের বিশাল বনভূমি, যেখানে একসময় আকাশমণি ও ইউক্যালিপটাস সহ বিভিন্ন প্রজাতির গাছের বনায়ন ছিল। তবে গাছগুলো পরিপক্ক হওয়ার কিছুদিন আগে টেন্ডারের মাধ্যমে বিক্রি করে দেয় বন বিভাগ। এদিকে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ অতিরিক্ত পানি শোষণ করে ফসলি জমির ক্ষতি করে প্রমাণ হওয়ায় সম্প্রতি সরকার গাছ দুটি রোপণ নিষিদ্ধ করে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে বন বিভাগ নতুন করে বনায়ন শুরু করার সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি ওই দুটি গাছের চারাও রোপণ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। এটা আসলে লাগাইছে আজ থেকে 3-4 মাস আগে, এটা বন বিভাগ থেকে লাগাইছে। রস খুব টানে, মানে পরিবেশেরও খুব ক্ষতি হয়। পানি শোষণকারী গাছ এগুলো না লাগে যদি আমাদের অন্য প্রকৃতির গাছ লাগানো যেত
তাহলে অনেকটাই ভালো হতো। তবে বন বিভাগের দাবি পুরানো গাছগুলো থেকে নতুন অঙ্কুর বের হয়েছে, যা কিছুদিনের মধ্যেই কেটে ফেলা হবে। আগে যে গাছের গুড়িগুলো ছিল যেগুলো অনেক আগে কাটা হয়ে গেছে, তো এই গাছের গুড়ি থেকে হচ্ছে ন্যাচারালি কপিস গজাইছে, এগুলোই রয়েছে। আমরা নতুন করে কোনো ধরনের কোনো ইউক্যালিপটাস বলেন বা আকাশমণি বলেন কোনো চারাই আমরা রোপণ করি নাই বন বিভাগের পক্ষ থেকে। গত 15 মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে সরকার। সময় সংবাদ, হিলি। রবি মৌসুমের শুরুতেই সার সংকটে গাইবান্ধার কৃষকরা। তাদের অভিযোগ, ডিলার ও খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত দাম না নিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। এতে উৎপাদন খরচ বাড়ায় ক্ষুব্ধ চাষিরা। তবে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করছেন ডিলার ও খুচরা সার বিক্রেতারা। আর বাজারগুলোতে নিয়মিত মনিটরিংয়ের দাবি কৃষি বিভাগের। বিপ্লব ইসলামের রিপোর্ট। বিস্তীর্ণ ফসলের মাঠে চলছে রবি শস্য রোপণের কাজ। কেউ বীজতলা প্রস্তুত করছেন, কেউ বা বীজ রোপণ করছেন। গাইবান্ধায় রবি মৌসুমের শুরুতেই সারের সংকটে কৃষক। তাদের অভিযোগ, ডিলার ও খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত দাম না নিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। 50 কেজির প্রতি বস্তা টিএসপি 100 থেকে 150 টাকা, ডিএপি 300 থেকে 350, ইউরিয়া 150 থেকে 200 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এতে উৎপাদন খরচ বাড়ায় ক্ষুব্ধ চাষিরা। টিএসপি সার, ইউরিয়া সার প্রত্যেকটা সারই দাম বেশি নিতেছে। বাজারে নিলে নাও না নিলে চলে যাও। যদি সারের অন্তত সিন্ডিকেটটাকে বিরতি করে তাহলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। আর না হলে যে বিপদ দেখতেছি সামনে, মর্মান্তিক এই ফসল করা ব্যাহত হবে। তবে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করছেন ডিলার ও খুচরা সার বিক্রেতারা। সরকারি রেটে সার বিতরণ করা হচ্ছে, যেটা রেট সেটাই। ডিলারের কাছ থেকে নিয়ে আসতে আমাদের খরচ বেশি হয়, ভ্যান ভাড়া বেশি, তারপর কিন্তু বেশি হয়, এখানে কৃষকদের একটু বেশি নিতে বাধ্য হয়। এ বিষয়ে গতানুগতিক আশ্বাস কৃষি বিভাগের। বাজারগুলোতে নিয়মিত মনিটরিং এর দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের। বিচ্ছিন্নভাবে অভিযোগ আসে যে সারের দাম বেশি বেশি নিতে পারে, যে আপনারা একটা আমাদের কাছে একটা যদি রিটেন ডকুমেন্ট দেন, আমরা সেইভাবে আরো জোরালোভাবে সেখানে আমরা পদক্ষেপ নিতে পারবো। কৃষি বিভাগের তথ্যমতে চলতি রবি মৌসুমে গাইবান্ধায় 17,140 হেক্টর জমিতে ভুট্টা, 12,050 হেক্টর জমিতে আলু, 2,226 হেক্টর জমিতে মরিচ এবং 19,366 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। টঙ্গীর তুরাগ তীরে শুরাই নিজামের 5 দিনের জোর ইস্তেমার আখেরি মোনাজাত সকাল 9টায় অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। আর মাত্র কয়েক ঘন্টার পরেই কিন্তু শেষ হচ্ছে টঙ্গী ইস্তেমা প্রাঙ্গণে যে জোর ইস্তেমার আয়োজন হচ্ছে, সেটি কিন্তু আজ আখেরি মোনাজাত, অর্থাৎ 9টার দিকে সেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের জোর ইস্তেমা। জানিয়ে রাখি যে লাখো মুসল্লি কিন্তু সমবেত হয়েছেন টঙ্গীর যে তুরাগ পারে, এখানে আসলে সমবেত হয়ে তারা যেটি করছেন, দিনের পথে কিভাবে যাবেন, আল্লাহর রাস্তায় কিভাবে দাওয়াত দিবেন, সাধারণ মুসল্লি যারা রয়েছেন সেই বিষয়টি আসলে বিদেশি বক্তা, দেশি বক্তা এবং অভিজ্ঞ যারা রয়েছেন তাদের কাছ থেকে শিখছেন। আমরা দেখছি যে জানিয়ে রাখতে চাই যে আসলে কারা এখানে অংশ নিয়ে থাকেন। এই জোর ইস্তেমাটি মূলত হচ্ছে একটি অর্থাৎ পুরানাদের ইস্তেমা। অভিজ্ঞ যারা রয়েছেন, বিশেষ করে দিনের দাওয়াত যারা দীর্ঘদিন ধরে দিয়ে থাকেন, দীর্ঘদিন ধরে বলতে 1 চিল্লা অর্থাৎ 40 দিন 1 চিল্লা হয়ে থাকে। 3 চিল্লার সাথী যারা রয়েছেন, 1 চিল্লা এবং 3 চিল্লার সাথী, তারাই কিন্তু দীর্ঘদিন ধরে কর্মসূচি অর্থাৎ এই ধরনের যে জোর ইস্তেমা তারা সেখানে কিন্তু অংশ নিয়ে থাকেন। শুরাই নিজামের আয়োজনের যে ইস্তেমাটি সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার লাখো লাখো মানুষ এখানে সমবেত হয়েছেন এবং আসলে তিনি বলছেন যে এই আয়োজনের মধ্য দিয়ে আগামী 1 বছর আসলে কিভাবে দিনের দাওয়াত দেবেন তারা, কিভাবে আসলে আল্লাহ রাস্তায় অর্থাৎ ইসলামের রাস্তায় আসলে সাধারণ মানুষজনকে সেই ইসলামের রাস্তায় ফেরত নিয়ে আসবেন, সেই বিষয়টি কিন্তু তারা সাধারণ মানুষ অর্থাৎ প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি অঞ্চলের রাস্তায় আসলে সাধারণ মানুষজনকে সেই ইসলামের রাস্তায় ফেরত নিয়ে আসবেন, সেই বিষয়টি কিন্তু তারা সাধারণ মানুষ অর্থাৎ প্রতিটি গ্রামে গ্রামে অঞ্চল পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে আসলে তারা কি ধরনের মেসেজ দিবেন, অর্থাৎ কি ধরনের মেসেজ দিলে আসলে
সমাজে শৃঙ্খলা ফিরে আসে সেই বিষয়টি কিন্তু সেই জোর ইস্তেমার মধ্য দিয়ে, অর্থাৎ এইখানে মেসেজ দিবেন, অর্থাৎ কি ধরনের মেসেজ দিলে আসলে সমাজে শৃঙ্খলা ফিরে আসে সেই বিষয়টি কিন্তু সেই জোর ইস্তেমার মধ্য দিয়ে অর্থাৎ এইখানে কিন্তু নির্ধারিত হয়ে থাকে। আমরা কথা বলেছিলাম মুসল্লিদের সাথে, তারা আসলে যেটি বলছেন প্রতি বছরের ন্যায় এবারও তারা এখানে অংশ নিয়েছেন। যদিও বিশ্ব আমরা তখন সরাসরি ছিলাম তুরাক তীরে। ভোরের সময় আরও থাকছে। যুদ্ধবন্ধের আলোচনায় বড় চ্যালেঞ্জ ভূখণ্ড দখলকৃত কোনো এলাকা ছাড় দেবে না কিয়েভ, বললেন জেলেনস্কি। পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন বিশেষ দূত ও ট্রাম্প জামাতা। নানা আয়োজনে উদযাপিত হলো পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী। সোমবার ব্যাটালিয়ন সদর দফতরে দিবসটি আনুষ্ঠানিকতার পর দুপুরে ব্যাটালিয়ন চত্বরে আলোচনা সভা প্রীতিভোজের আয়োজন করে বিজিবি। এ সময় কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়। পরে এক আলোচনা সভায় ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন বক্তারা। ব্যাটালিয়নটি 1975 সালের 1 ডিসেম্বর কুমিল্লা সেক্টরের আওতাধীন মহিপাল এলাকায় কার্যক্রম শুরু করে। পর্যটকে প্রাণ ফিরেছে সেন্ট মার্টিনে। স্বস্তিতে দ্বীপের বাসিন্দারা। দীর্ঘ 10 মাস বিরতির পর দ্বীপের প্রকৃতি ও জীববৈচিত্র্যের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন ভ্রমণ পিপাসুরা। তবে ভ্রমণের সময় পর্যটকদের 12টি নির্দেশনা মেনে চলার অনুরোধ দ্বীপবাসীর। একই সঙ্গে 2 মাসের পরিবর্তে অন্তত 4 মাস পর্যটকদের জন্য দ্বীপ ভ্রমণ উন্মুক্ত করার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। প্রশাসনের অনুমতি না থাকায় দীর্ঘ 10 মাস পর্যটকের পা পড়েনি সেন্ট মার্টিন দ্বীপে। এরই মধ্যে শীতের বার্তায় পাল্টে গেছে সেন্ট মার্টিন দ্বীপের প্রকৃতি। চারদিকে বিরাজ করছে অপরূপ সৌন্দর্য। আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে সেন্ট মার্টিনে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। সেন্ট মার্টিনে এখন রাত যাপনের অনুমতি থাকায় কক্সবাজার থেকে 6 ঘন্টা জাহাজে চড়ে দ্বীপে পা পড়তেই ক্লান্তি ভুলে মুগ্ধতায় ছুটছেন পর্যটকরা। এখানে আসার পরে বুঝতে পারছি যে নিষেধাজ্ঞাটা কেন ছিল এবং আমাদের জন্যই ছিল। প্রাকৃতিক কত সুন্দর হয়, সেই প্রাকৃতিক উপভোগ করার জন্য এখানে আসছি। আগের থেকে অনেক পরিষ্কার দেখতে পাচ্ছি, পানি অনেক নীল আছে। সেন্ট মার্টিন বাজার এলাকা ঘাটে পর্যটকবাহী জাহাজ ভিড়তেই প্রাণ ফিরেছে দ্বীপে। ভ্যান চালক থেকে শুরু করে রেস্তোরাঁ ও হোটেল মোটেলগুলোতে শুরু হয় সুখের ব্যস্ততা। জাহাজ দেখলাম, পর্যটন দেখলাম, খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। ইনকাম হবে এই আশা নিয়ে আমাদের মন অনেক খুশিতে আত্মহারা হয়ে গেছি। এদিকে পর্যটকদের ভ্রমণে রয়েছে 12টি নির্দেশনা। দ্বীপের পরিবেশ রক্ষায় এসব নির্দেশনা মানতে উদ্যোগী হয়েছেন দ্বীপের বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা। তারা পর্যটকদের সচেতন করার পাশাপাশি 2 মাসের পরিবর্তে অন্তত 4 মাস উন্মুক্ত করার দাবিও জানান। পৃথিবীর আর কোথাও নাই যেখানে পরিবেশের দোহাই দিয়ে ট্যুরিজম বন্ধ হয়ে যায় আর কি। পর্যটনকে বন্ধ করে কখনো পরিবেশ রক্ষা হয় না। 10 মাসের ক্ষয়ক্ষতি যে পরিমাণ হয়েছে, এই 2 মাসে ক্ষতি পূরণ করা এটা কখনো সম্ভব হবে না। প্রায় 8 বর্গ কিলোমিটার আয়তনের এই সেন্ট মার্টিন দ্বীপে বসবাস করছেন স্থানীয় 10,000-এর বেশি বাসিন্দা, যাদের জীবিকার প্রধান উৎস পর্যটন ব্যবসা। পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। মাত্র 2 মাস পর্যটকরা আসতে পারবেন সেন্ট মার্টিনে। তবে দ্বীপবাসীর দাবি, পরিবেশের 12টি নির্দেশনা মেনে হলেও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হোক 4 থেকে 5 মাস। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। শান্তি আলোচনায় ভূখণ্ড ইস্যুকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আখ্যা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দখলকৃত কোনো এলাকা কিয়েভ ছাড় দেবে না বলেও সাফ জানিয়েছেন তিনি। এর মধ্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দিনিপ্রোতে নিহত হয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মস্কোতে পুতিন উইটকফ বৈঠক ঘিরে দেখা দিয়েছে নতুন শঙ্কা। পূর্ব মধ্য ইউক্রেনের দিনিপ্রোতে স্থানীয় সময় সোমবার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় একটি বিশ্ববিদ্যালয় ভবন। বিস্ফোরণে উড়ে যায় জানালা, ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্প কারখানা, মেরামত কেন্দ্র সহ বহু স্থাপনা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। আহতদের মধ্যে অনেকে আছেন আশঙ্কাজনক অবস্থায়।
এই হামলার মধ্যে ইউক্রেন যুদ্ধের শান্তি প্রচেষ্টায় চলছে নতুন তৎপরতা। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোর সঙ্গে বৈঠকে জেলেনস্কি বলেন, শান্তি আলোচনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভূখণ্ড ইস্যু। দখলকৃত কোনো এলাকায় ছাড় দেবে না কিয়েভ। একই সঙ্গে ইউরোপীয় নেতারা বলছেন সীমান্ত নির্ধারণ করবে ইউক্রেনই, এ নিয়ে বড় কোনো ছাড়ের সুযোগ নেই। এদিকে ওয়াশিংটনও চাইছে যুদ্ধের দ্রুত অবসান। ফ্লোরিডায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের বৈঠককে খুবই ফলপ্রসূ বলছে হোয়াইট হাউস। এছাড়া মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার, যেখানে তুলে ধরা হবে যুক্তরাষ্ট্র ইউরোপের আলোচনার ভিত্তিতে তৈরি নতুন নিরাপত্তা নিশ্চয়তার নকশা। অন্যদিকে রুশ সামরিক অগ্রগতির দাবি তুলে ক্রেমলিন জানিয়েছে পোক্রোভস্ক ও ভভোচান্স্ক দখল করা হয়েছে, যদিও এসব দাবি অস্বীকার করেছে কিয়েভ। একই সময় তুরস্ক সতর্ক করছে কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা গ্রহণযোগ্য নয়। যুদ্ধ এখন সামুদ্রিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। নাদিম মারজান, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রবাসী বাংলাদেশিরা প্রতিনিয়ত দোয়া মাহফিল সহ নানা আয়োজন করে যাচ্ছেন। আমিরাত সহ বিভিন্ন দেশে প্রবাসীরা ইতিমধ্যে অসংখ্য দোয়া মাহফিলে আল্লাহর কাছে তার রোগ মুক্তি কামনা করেছেন। সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় প্রবাসী বাংলাদেশিরা দোয়া মাহফিল অব্যাহত রেখেছেন। বিএনপি ও অঙ্গ সংগঠন ছাড়াও দলমত নির্বিশেষে বহু সামাজিক সংগঠন তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। জাতীয় দিবস উপলক্ষে এই সময়ে আমিরাতে দীর্ঘ ছুটি থাকলেও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলের নেত্রীর অসুস্থতার কারণে সামাজিক বিভিন্ন অনুষ্ঠান থেকে বিরত রয়েছেন। আমিরাতের আবুধাবি, দুবাই, শারজা, আজমান ও উমুল কোয়েনে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে এইসব আয়োজনে শত শত প্রবাসীকে অংশ নিতে দেখা গেছে। উমুল কোয়েন বিএনপির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে নেতাকর্মীরা বলেন, বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। তার পরামর্শ ও নির্দেশনা এই সময়ে দেশের গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে কুয়েত বিএনপি। স্থানীয় সময় রোববার কুয়েত বিএনপির সাবেক সহসভাপতি মাইনুদ্দিন মাইনের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান মোহাম্মদ শামসের পরিচালনায় আয়োজিত এই দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ছাড়াও নানা পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তারা। ইতালির কঠোর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকার অভিবাসন নীতিতে কড়াকড়ি বাড়িয়েছে। সামান্য অপরাধেও ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশিদের। চলতি বছরের শুরুতেই ফেরত পাঠানো হয়েছে 120 জনকে। প্রবাসীরা বলছেন, আইন মানা ও চলাফেরায় সতর্ক হওয়াই এখন সবচেয়ে জরুরি। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। 1990 সাল থেকে ইতালিতে বাংলাদেশিদের বসতি গড়ে উঠলেও প্রথম বাংলাদেশিরা পৌঁছান 1987 সালে। তখন অবৈধভাবে থাকা তুলনামূলক সহজ ছিল। বহিষ্কারাদেশ দিলেও তা কার্যকর হতো না নিয়মিতভাবে। সময় বদলে এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। মেলোনি সরকার অবৈধ অভিবাসন ঠেকাতে গত 3 বছরে 5 লাখের বেশি শ্রমিক বৈধভাবে এনেছে। নতুন করে আরও 5 লাখ আনার প্রক্রিয়াও চলছে। সেই সঙ্গে অবৈধদের বিরুদ্ধে চলছে কঠোর অভিযান। বৈধ কাগজপত্র নেই এমন অবস্থা বা সামান্য অপরাধের অভিযোগে বাংলাদেশিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে দেশে। রোমের কেন্দ্রীয় পুলিশ স্টেশনে মানবিক আশ্রয়ের আবেদন করতে গিয়ে কয়েকজনকে ফেরত পাঠানো হয়েছে। এতে অবৈধ অভিবাসীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, আইন মানা কিংবা নিয়ম ভঙ্গের ঝুঁকি এখন বহুগুণ বেশি। তাই সবাইকে সচেতনভাবে চলাফেরা ও স্থানীয় আইন কঠোরভাবে মানার আহ্বান জানিয়েছেন তারা। বৈধ কাগজপত্র নেই বা বৈধভাবে থাকার অনুমতি নেই, তারা যে কোনো ধরনের জনসমাগম এড়িয়ে চলবেন এবং কোনো ধরনের মারামারি বা এ ধরনের কার্যক্রম, অপরাধ ভিত্তিক কার্যক্রমের মধ্যে জড়ানো যাবে না। বাংলাদেশি ভাইদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা একটু সতর্ক হয়ে চলবেন।
এবং ইতালির আইন কানুন মেনে চলবেন। ইতালিতে বর্তমানে 2 লাখের বেশি বাংলাদেশি বৈধভাবে থাকছেন। তবে অভিবাসন সহায়তায় জড়িত সংগঠনগুলো বলছে অবৈধ অবস্থানের সংখ্যা 1.5 লাখেরও বেশি। নৌপথ, সড়কপথ, জাল স্পন্সর, ভিজিট ভিসা মেয়াদোত্তীর্ণ হয়ে থাকা বা মৌসুমি ভিসা শেষে না ফেরা, এসব কারণেই পরিস্থিতি জটিল হয়েছে। আইনি সহায়তা কেন্দ্রগুলোতে এখন অবৈধ বাংলাদেশিদের ভিড় বাড়ছে। ভবিষ্যতে তাদের ভাগ্যে কি আছে তা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। সময় সংবাদ, ইতালি। নানা জটিলতায় দীর্ঘদিন জাতীয় পরিচয়পত্র না মিললেও এবার ভোটাধিকারের সুযোগ পাচ্ছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে কুয়েতে কর্মরত প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশিদের মাঝে। অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন ধরে কুয়েতে বসবাসরত বহু প্রবাসী বাংলাদেশের ছিল না জাতীয় পরিচয়পত্র। অনেকের অভিযোগ ছুটিতে স্বল্প সময়ের জন্য দেশে গিয়ে সরকারি দপ্তরে ঘুরেও কাজ হতো না, ছিল না ভোট দেওয়ার অধিকারও। তবে দীর্ঘদিন পর এবার দৃশ্যপট পাল্টাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন কুয়েতের প্রবাসী বাংলাদেশিরাও। এরই মধ্যে নির্বাচন কমিশন চালু করেছে ভোটার রেজিস্ট্রেশন অ্যাপ। এর সহায়তায় বিশ্বের অন্যান্য দেশের মতো কুয়েত প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধন করছেন। চূড়ান্ত নিবন্ধনের পর ডাকযোগে পৌঁছে যাবে ব্যালট পেপার। বহুদিন পর ভোটার অধিকারের সুযোগ পাওয়ায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে কুয়েতে কর্মরত প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশির মাঝে। প্রবাস থেকে যে ভোটার সুযোগ সুবিধা আসছে এটা খুবই সুন্দর এবং এটার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এই জিনিসটা করছে, সবাইকে ধন্যবাদ। প্রবাসে থেকেও এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো, এটা দেখে ভালো লাগছে যে পোর্টাল ভোটিং এর যে সিস্টেমটা চালু হয়েছে বাংলাদেশে, এই জন্য সিস্টেমটাকে নিয়ে আমরা আনন্দিত। সরকার যে ব্যবস্থাটা করেছেন ইলেকট্রনিক্স ভোটের ব্যাপারে, এখানে অনলাইনে ভোটিংটা যেহেতু দিয়েছেন, ইনশাল্লাহ আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেব। দীর্ঘদিন বিদেশের মাটিতে থাকলেও দেশের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান প্রবাসী বাংলাদেশিরা। তাদের সেই প্রত্যাশা পূরণের পথে বড় পদক্ষেপ এই অনলাইন ভোটার নিবন্ধন ব্যবস্থা। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বড়দিন সামনে রেখে ব্রাজিলের রিও ডি জেনিরোর বোতাফোগো সৈকতে উন্মোচিত হয়েছে বিশাল আকৃতির ক্রিসমাস ট্রি। 80 মিটার উঁচু ক্রিসমাস ট্রির আলোকসজ্জা দেখতে ভিড় জমাচ্ছেন হাজার মানুষ। আলো, সাগর আর সঙ্গীতে সাজানো উদ্বোধনী রাত রিওকে পরিণত করেছে এক উৎসবমুখর নগরীতে। ব্রাজিলের রিও ডি জেনেরোর রাতের আকাশ যেন এক পলকে বদলে যায় রঙের উৎসবে। বোতাফোগো সমুদ্র সৈকতে জ্বলে উঠেছে 80 মিটার উঁচু বিশাল ক্রিসমাস ট্রি, যার উচ্চতা প্রায় 30 তলা ভবনের সমান। এটি রিওর নতুনতম আকর্ষণ। গাছটি উন্মোচিত হতেই দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ। রঙিন আলোর ঝলকানি আর সঙ্গীতের তালে উদ্বোধনী রাতটি উৎসব মুখর হয়ে ওঠে। গাছটিতে ব্যবহৃত হয় 23 লাখ এলইডি লাইট। শুধু লাল সবুজ ঐতিহ্যবাহী রং নয়, ব্রাজিলের প্রকৃতি যেমন সূর্য, সমুদ্র আর শহরের সৌন্দর্যের প্রতীকী ইফেক্টও ফুটিয়ে তোলে। নানা রঙের সমন্বয়ে তৈরি প্যাটার্ন ও আতশবাজি দর্শকদের এক মোহনীয় দৃশ্য উপহার দেয়। দর্শনার্থীরা সেই দৃশ্য তাদের মোবাইল ফোনে ধারণ করেন। আমি এখানে এসেছি কারণ আমি ক্রিসমাস ভীষণ ভালোবাসি এবং জানতাম আজ ক্রিসমাস ট্রি উদ্বোধন হবে। আমার কাছে দারুণ লেগেছে কারণ এটা শহরের এক ধরনের পোস্টকার্ডের মতো। হঠাৎ করে আতশবাজি সবাইকে চমকে দিয়েছে। আমার তো মনে হচ্ছিল যেন কোপাকাবানায় নববর্ষ উদযাপন চলছে। আশা করি এটা ঐতিহ্য হয়ে যাবে। উদ্বোধনী আলো জ্বলার মুহূর্তটিতে সৈকত জুড়ে ছিল উৎসবের আমেজ। হাজারো মানুষ হাততালি দিয়ে স্বাগত জানান রিওর বড়দিন মৌসুমের আনুষ্ঠানিক সূচনাকে। প্রতি আধা ঘন্টায় দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয় বিশেষ ওয়াটার ব্যালে। আলো, জলের ধারার মিশেলে এই পরিবেশনা তৈরি করে এক অনন্য অভিজ্ঞতা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আসন্ন বড়দিন উপলক্ষে চলছে চমকপ্রদ সাউন্ড অ্যান্ড লাইট শো, যেখানে ঐতিহ্যবাহী বড়দিনের বিশাল ক্রিসমাস ট্রির পাশাপাশি রয়েছে আরও নানা আকর্ষণীয় আয়োজন। আলোকসজ্জাময় রঙিনে উৎসবে উপস্থিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শনার্থী ও পর্যটকরা। সাউন্ড অ্যান্ড লাইট শো চলবে 1 জানুয়ারি 2026 পর্যন্ত। শহরের ব্যস্ত রাস্তা, দোকানপাট, ক্যাফে সবখানেই ঝুলছে ঝলমলে রঙিন আলোকসজ্জা। আসন্ন বড়দিন উপলক্ষে সাউন্ড অ্যান্ড লাইট শো এর এমন মনোরম পরিবেশ ঘুরে দেখতে ব্যস্ত দর্শনার্থী ও পর্যটকরা। এমন চিত্রের দেখা মিলল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস শহরের ঐতিহাসিক গ্র্যান্ড পাসে।
গ্র্যান্ড প্লাসের কেন্দ্রে স্থাপন করা হয় ঐতিহ্যবাহী বড়দিনের বিশাল ক্রিসমাস ট্রি, যেটিকে ঘিরে সেলফি তোলেন দর্শনার্থীরা। পাশেই সাজানো হয় যিশুর জন্মকথা তুলে ধরা কাঠের প্রদর্শনী, যা প্রতি বছরই বড় আকর্ষণ হয়ে ওঠে পর্যটকদের জন্য। পাশাপাশি সিটি হলের সুউচ্চ টাওয়ার জুড়ে আয়োজন করা হয় 5 মিনিটের লাইট শো, যেখানে আলো, সুর আর রং বদলের বিশেষ ইফেক্ট মিলে তৈরি করছে এক দৃষ্টিনন্দন দৃশ্য। অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক অস্থিরতার মাঝেও এই উৎসবের আলো স্বস্তি আর আনন্দের মুহূর্ত এনে দিয়েছে বলে জানান স্থানীয়রা। আয়োজকরা জানান 1 জানুয়ারি 2026 পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় চলবে সাউন্ড অ্যান্ড লাইট শো। নতুন শো এবং শহর জুড়ে আলোকসজ্জা এবছর আরও বেশি আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করবে বলে আশা করছে ব্রাসেলস পর্যটন কর্তৃপক্ষ। অর্জিতা শহীন, সময় সংবাদ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কাল তৃতীয় শেষ টি-20তে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে শেষ সিরিজে ইতিবাচক ফলাফলে আসা টাইগারদের টানা খেলার মধ্যে থাকায় মেগা ইভেন্টের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট পেস বোলিং কোচ শন টেইট। এদিকে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না আইরিশরা। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর 2টায়। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ, সেটাও আবার সিরিজ নির্ধারণী। চট্টগ্রামে তাই বেশ সিরিয়াস অনুশীলন টাইগারদের। ম্যাচের ফলাফল বাদেও যেখানে গুরুত্ব পাচ্ছে সেরা একাদশ নির্বাচন। দ্বিতীয় ম্যাচে 3 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। শেষে গিয়ে খেই হারালেও জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসরা। সিরিজ নির্ধারণীতে অবশ্য ওই ভুল সূত্রে সেরা ক্রিকেটে জয় তুলে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। আমার মনে হয় নিজেদের কাজ জটিল করে তোলার কোনো প্রয়োজন আমাদের নেই। স্রেফ ভালো ক্রিকেট খেলতে হবে এবং জিততে হবে। প্রতিটি জয়, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ জিতলেই সেটা থেকে আত্মবিশ্বাস মেলে। আমরা যদি জয় দিয়ে বিরতিতে যেতে পারি সেটি সেরা ব্যাপার হবে। আমার তাই মনে হয় চিন্তা ভাবনা জটিল করার খুব একটা দরকার নেই। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। এর আগে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন বিপিএল। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মান নিয়ে আছে প্রশ্ন। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে থাকবেন শীর্ষরা, তাতেই খুশি সাবেক অজি তারকা। আমি চোটের সংখ্যা নিয়ে ভীত নই, এটা আমার নিয়ন্ত্রণে নেই। ভালো দিক হচ্ছে খেলোয়াড়রা বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। চোট যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, এটা আমার নিয়ন্ত্রণে নেই। বিশ্বকাপের সূচিও আমার হাতে নেই। একই দিনে নিজেদের ঝালিয়ে নিয়েছে অতিথিরাও। বেলা 1:30 নাগাদ শুরু হয় তাদের অনুশীলন। শেষ ম্যাচ হবে দিনের আলোয়, তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হয়তো এমন প্রচেষ্টা। শেষ ম্যাচেও টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন। ফিরতে পারেন শামীম পাটোয়ারি। অভিষেকের অপেক্ষা রেখেই শেষ হবে মাহিদুল ইসলাম অঙ্কনের চট্টগ্রাম সফর। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। টি-20 বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজের শেষ ম্যাচে এসেও টিম কম্বিনেশন খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশ। ম্যানেজমেন্টের সঙ্গে ক্রিকেটারদের দূরত্ব এখন ওপেন সিক্রেট। শামীমের বদলে অঙ্কনকে স্কোয়াডে নেওয়া হলেও 2 ম্যাচে কেন খেলানো হয়নি তা জানেন না শন টেইট। এখন আবার শামীমকে ফিরিয়ে আনা হলেও তার জায়গা হবে কিনা সেটা নিয়েও আসছে প্রশ্ন। তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলের একাদশ এবং নানা অজানা প্রশ্নের উত্তর খুঁজেছেন সাব্বির মিথুন। আয়ারল্যান্ডের জন্য এই বাংলাদেশ সফরটা শেষের দিকে এসে বেশ ভালোই হচ্ছে। টেস্টে তারা ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও টি-20তে বাংলাদেশ দলকে যে কঠিন সময় উপহার দিচ্ছে সেটা আসলে সিরিজের স্কোর লাইন দেখে বোঝার উপায় নেই। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ ভালো ক্রিকেটটা খেলতে পারেননি। লিটন কুমার দাস 50 করছেন ঠিকই, তবে মিডল অর্ডারের যে চিন্তা, সেই চিন্তা এখনও ভোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। প্রথমে জাকের, পরে নুরুল হাসান সোহান, তবে এখনও ওই মিডল অর্ডারের দায়িত্ব কে নেবে সে উত্তরটা খুঁজে পায়নি টিম ম্যানেজমেন্ট। তৃতীয় ম্যাচেও পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে। পরীক্ষা নিরীক্ষার জন্যই হয়তো শামীম পাটোয়ারিকে আবারও দলে ডাকলেন প্রধান নির্বাচক, যদিও সে আসলে সুযোগ পাবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। শন টেইটকেও একই কথা জিজ্ঞেস করা হয়েছিল সংবাদ সম্মেলনে, যদিও বা পেস বোলিং কোচ বলটা ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে। You'll have to ask the selectors, mate. Yeah, sorry. If I knew, I could say something. It's not my job. টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোচিং স্টাফ বা ক্রিকেটারদের যে দূরত্ব, সেটা কিন্তু এই সিরিজের আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল।
প্রথমে লিটন কুমার দাস, এরপর তাওহিদ হৃদয় কিংবা শেখ মাহেদিরাও অভিযোগ করেছেন তাদের ব্যাটিং পজিশন কিংবা স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে। এখন এই শেষ ম্যাচে এসে শন টেইট যতই বলুক যে ভালো প্রস্তুতি হয়েছে বাংলাদেশের, বাংলাদেশ আসলেই কি স্বস্তি নিয়ে এই সিরিজটা শেষ করতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। সংবাদ সম্মেলনে শন টেইট বলেছেন, বিপিএল এর মাঝে ক্রিকেটাররা টি-20-র ব্যস্ততায় থাকার কারণে তাদের জন্য প্রস্তুতিটা ভালো হবে। তবে সবথেকে বড় প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে বিপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটের যে দূরত্ব, সেই দূরত্ব ঘুচিয়ে ক্রিকেটাররা ঠিকঠাক পারফর্ম করতে পারবেন কিনা বিশ্বকাপে। কারণ সবশেষ বিপিএলেও নাঈম শেখ যেভাবে পারফরমেন্স করেছেন, তাতে নাঈম শেখের উপরে যে একটা প্রত্যাশার ভার ছিল, সেই প্রত্যাশার ভার কিন্তু নাঈম শেখ আন্তর্জাতিক সার্কিটে এসে পূরণ করতে ব্যর্থ হয়েছেন। এখন অন্যান্য ক্রিকেটারকেও আসলে যখন এই ডোমেস্টিক কিংবা বিপিএল এ পারফরমেন্সের মাধ্যমে বিচার করা হবে, তারা কিন্তু সেই অতীতের মতনই আন্তর্জাতিক সার্কিটে গিয়ে আরও একবার ব্যর্থ হলে ব্যর্থ হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশনও। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। বিপিএলে ফিক্সিং এর অভিযোগ থেকে মুক্তি এবং প্লেয়ার্স অকশনে না রাখার প্রতিবাদে বিসিবিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এনামুল হক বিজয়। বিপিএল গভর্নিং কাউন্সিল সভাপতি ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ আইনজীবীর মাধ্যমে করালেও তার নিজের হাতেই সাবমিট করেছেন তিনি। ন্যায় বিচার পেতে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে চেষ্টা করবেন বলে হুঁশিয়ার দিয়েছেন সবশেষ আসরে রাজশাহী ফ্রাঞ্চাইজিতে খেলা এই ক্রিকেটার। আমি অবশ্যই এটা সর্বোচ্চ পর্যায়ে যাব ইনশাআল্লাহ। এনামুল হক বিজয়ের এই একটা কথাতেই স্পষ্ট ইঙ্গিত, গায়ে যে কালির আঁচড় লেগেছে এটা মোছার জন্য তার চেষ্টার কোনো অন্ত থাকবে না। অবশ্য বিষয়টা শুধু মর্যাদার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে তার রুটি রুজি। বিপিএল এর গেল আসরে ম্যাচ ফিক্সিং এ অভিযুক্ত এনামুল হক বিজয়, তার সঙ্গে নাম এসেছে আরো ৮ ক্রিকেটারের। এজন্য বিপিএল এর ১২তম আসরের প্লেয়ার্স অকশনে নাম ছিল না তাদের। বিসিবির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেও প্রতিকার পাননি এই ওপেনার। এবার দলিল দস্তাবেজ কাগজপত্র নিয়ে সরাসরি উপস্থিত ক্রিকেট বোর্ডে। বিসিবিতে এলেও বিজয় লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল ও সভাপতি বরাবর। একই চিঠি অ্যাড্রেস করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবরও। তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, সেই দায় থেকে মুক্তি পেতে সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সবশেষ আসরে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিতে খেলা এই ক্রিকেটার। বিসিবিতে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট বরাবর এবং উপদেষ্টা বরাবর। আশা ছিল বিসিবিতে জমা দেওয়ার জন্য, বিসিবি এটা রিসিভ করেছে। আমার যা ডকুমেন্টস আছে বিসিবিতে আমি কি নোটিশ জারি করেছি সেটাতে আমার লয়ারের নাম্বারও দেওয়া আছে। আপনাদের কোনো কথা থাকলে পরে অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন। বিপিএল গভর্নিং কাউন্সিলকে উদ্দেশ্য করে এই লিগ্যাল নোটিশের জবাবের অপেক্ষায় এখন এনামুল হক বিজয়। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই চিঠির জবাব না এলে হয়তোবা মামলার পথেই হাঁটবেন তিনি, যার প্রভাব পড়ার শঙ্কা রয়েছে আসছে বিপিএলেও। আমি আপনাদের সাথে কথা বলবো। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ডিপিএল 400+ রান, সবশেষ এনসিএল টি-20-র প্রথম সেঞ্চুরিয়ান। 165 স্ট্রাইক রেটে শর্টার ফরম্যাটে ক্যারিয়ারের প্রথম শতক তুলেও বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর নজর কাটতে ব্যর্থ সাদমান ইসলাম। বাঁহাতি ওপেনারের এবারও খেলা হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগে। সবকিছু নিয়ে এখন তার বড্ড অভিমান। নামের পাশে টেস্ট ক্রিকেটারের তকমা জুড়ে দেয় সাদমান, কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিসিবিকেও। বোর্ডের কাছে অনুরোধ, কাউকে যেন কখনোই দেয়া হয় না এমন টেস্ট ক্রিকেটারের তকমা। এবারের এনসিএল টি-20-তে মাত্র 2টো সেঞ্চুরি হয়েছে, কিন্তু প্রথম সেঞ্চুরিটা যিনি করেছেন তাকে বিপিএলের দলগুলো যোগ্যই মনে করেনি, অথচ তিনি জাতীয় দলের সঙ্গে আছেন বহুদিন ধরে। দর্শক, বলছিলাম টেস্ট ওপেনার সাদমান ইসলামের কথা বলবো তার সঙ্গে। সাদমান ভাই, এক যুগ পর বিপিএলে নিলাম ফিরলো, কিন্তু আপনার ভাগ্যটা ফিরলো না। এবারও আসলে কোনো দল আপনার প্রতি ইন্টারেস্ট দেখালো না। আসলে আপনার কি মনে হয় কোন জায়গাতে ঘাটতি আছে আপনার? লাস্ট আমি তো মনে হয় খেলছি 2017 আর 18-এ খেলা হয়েছে, তারপরে তো ওরকম বিপিএল খেলা হয়নি। আমি সবসময় চেষ্টা করছি যেখানে খেলা হয় পারফর্ম করার, বা লাস্ট এনসিএলে যে টি-20টা ছিল বা প্রিমিয়ার লিগ ছিল ওইখানে আমি চেষ্টা করছি পারফর্ম করা, কারণ পারফর্ম করলে অবশ্যই আপনার ইচ্ছা থাকে যে বিপিএলে চান্স আসবে, বা টি-20 ভালো খেললে তো অবশ্যই ইচ্ছা থাকবে। তো হয়নি, হয়তো বা নেক্সট টাইম। আপনি এবং মুমিনুল হককে সবসময় একটা টেস্ট ক্রিকেটারের তকমা গায়ে লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা সাদা বলে কিন্তু দুর্দান্ত পারফর্ম করে আসছেন। বিপিএলে যখন আপনাদের মূল্যায়নটা হয় না তখন কতটা খারাপ লাগে? আমার মনে হয় না এই টিম বা কোথাও কোনো সুযোগ আসছে। আমার জাতীয় দলে খেলার পর থেকে তো লাল বল নিয়ে বেশি মানে বলেই দিছে যে টেস্ট প্লেয়ার। তো আমি মনে করি যে নেক্সট যে
বলবো যে বিসিবিকে বা কাউকে যদি টেস্ট প্লেয়ার বলে তকমাটা না দেয়। এখনো কি আসলে সাদা বলে খেলার স্বপ্নটা দেখেন কিনা? এটাতে কখনো ইচ্ছা আছে, কখনো ছাড় দিব না। যেখানে সুযোগ আসবে পারফর্ম করে রাখবো। আমার কাজ পারফর্ম করা, আমি তো করে যাচ্ছি, চেষ্টা করবো আরো ভালো করার। মাঝখানে আপনার একটা খুব খারাপ সময় যাচ্ছিল, সেখান থেকে কিন্তু আপনি ঘুরে দাঁড়িয়েছেন এবং কন্টিনিউয়াসলি পারফর্ম করে যাচ্ছেন। আসলে নিজেকে কিভাবে পরিণত করলেন? ক্রিকেটারদের লাইফে ব্যাড টাইমস আসবেই, তো ওইটা মেনে নিতেই হবে। তো আমি ওইটা চিন্তা করেই আমি আমার প্রসেসটা সবসময় ঠিক রাখছি, আমি কিভাবে প্র্যাকটিস করি। লাস্ট কয়েকটা ম্যাচের সেঞ্চুরি যে মাইলস্টোনটা ওইটা স্পর্শ করা হয়নি, আপনি কি মনে করছেন আসলে কি সমস্যাটা হচ্ছে বা একটু ফাইন টিউন করা উচিত কিনা? কোনো না কোনো অবশ্যই প্রবলেম আছে, বা হয়তো বা দিয়ে কনসেন্ট্রেশনটা ব্রেক হচ্ছে, বা আমি লাস্ট কিছুদিন অনেক শর্টসও খেলার ট্রাই করছি, হয়তো বা একটু টোন মানে আপনার যে খেলার যে একটা প্যাটার্ন আছে ওটা হয়তো বা একটু স্লো করলে বা একটু চেঞ্জ করলে হয়তো বা ইনিংসটা বড় হতো। বিপিএল এর নিলামের পরেও বা ড্রাফট এর আগে হতো যে এরপরেও কিন্তু আসলে প্লেয়ারদের পিক করা হয় বিভিন্ন জায়গা থেকে। এবার যদি আপনার সামনে বা কোনো দল যদি আপনাকে পিক করতে চায়, আপনি আসলে খেলবেন কি? যদি আমাকে মনে করতো আমি খেলার যোগ্য, তাহলে তো অবশ্যই আমাকে ড্রাফটে নিত। তো এখন আর কোনো ইচ্ছা নেই আমার। কথা বলছিলাম সাদমান ইসলামের সঙ্গে, তার আক্ষেপের গল্পটা শুনেছি। লম্বা সময় ধরে জাতীয় দলে খেলছেন, কিন্তু কখনোই তাকে সাদা বলে সেভাবে বিবেচনা করেনি বিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে, তবে সাদমান এত সহজে হাল ছাড়বেন না, চেষ্টাটা করেই যাবেন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ বয়সভিত্তিক ক্রিকেট দল। বিসিবি চেয়ারের পালাবদল হলেও উদীয়মান ক্রিকেটারদের স্বপ্ন নিয়ে উদাসীন বোর্ড। নিয়মিত অনুশীলন করেও ম্যাচ না পাওয়ায় আক্ষেপ। গেল আগস্টে নারী ক্রিকেট দলের বিপক্ষে সেঞ্চুরি দেখা পাওয়া আব্দুর রহমান ইরফান। ঘরোয়া ক্রিকেটে কিছু ম্যাচ পেলেও দেশের বাইরের দলগুলোর সঙ্গেও ম্যাচ খেলতে চান এই উদীয়মান ক্রিকেটার। ধাপে ধাপে খেলতে চান জাতীয় দলের জার্সি গায়েও। চোখে মুখে জয়ের আকাঙ্ক্ষা, বডি ল্যাঙ্গুয়েজে আত্মবিশ্বাস, ব্যাটিংয়ে তার ক্ষিপ্রতা। বয়সটা মাত্র 15, তবুও যেন 22 গজে দুর্দান্ত গতিতে ছুটে চলছেন আব্দুর রহমান ইরফান। বয়সভিত্তিক দলের ডিভিশন ও ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে বল ব্যাট হাতে সফলতা পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে গত বছর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, হয়েছেন টুর্নামেন্ট সেরাও। তবে তারকা না হলেও আগস্টে নারী চ্যালেঞ্জ কাপ ইরফানকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। নারী দলের বিশ্বকাপ শুরুর আগে অনূর্ধ্ব 15 দলের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। দুর্দান্ত ইনিংসটা এখনো লালন করছেন মনে। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সামনে এগোতে চান ইরফান। ধাপে ধাপে খেলতে চান জাতীয় দলের জার্সি গায়ে। ওমেন্স মেন টিমের সাথে যে ম্যাচটা আমি সিলেটে খেলছি, ওই ম্যাচটা আমার জীবনে অনেক স্মরণীয় ম্যাচ, কারণ ওই ম্যাচে আমি 15 ন্যাশনালে ফার্স্ট সেঞ্চুরি এবং ম্যাচটা আমি জিতেছি, এবং এই ম্যাচটা আমি মনে রেখে সামনে আরও ভালো করতে চাই। রেকর্ডটা ছিল যে আমি 15 ন্যাশনালে প্রথম সেঞ্চুরিয়ান ছিলাম, এবং সিলেট ভেন্যুতে আমি প্রথম সেঞ্চুরিয়ান ছিলাম। যখন আমি রেকর্ডটা করলাম, বা আত্মবিশ্বাস আমার অনেক ডেভেলপ হয়েছে, এবং পরের ম্যাচগুলোতে যেন আমি ভালো করতে পারি, তখন ওই আত্মবিশ্বাসটা থাকে। নিজেকে পরিণত করতে নিয়মিত বেঙ্গল টাইগার ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছেন ইরফান। তবে বয়সভিত্তিক দলগুলোতে কম ম্যাচ পাওয়ার আক্ষেপ এই ক্রিকেটারের। ভবিষ্যতে আরও ম্যাচ খেলার আকাঙ্ক্ষা তার। আমরা প্র্যাকটিস করে ম্যাচ খেলার জন্য, কিন্তু আমরা প্র্যাকটিস বেশি করতেছি, আমরা ম্যাচ সে অনুযায়ী পাচ্ছি না। আমাদের যত বেশি ম্যাচ খেলবো আমাদের এক্সপিরিয়েন্স তত ভালো হবে, এবং আমরা তত ভালো করবো। বাংলাদেশে এই জিনিসটা একটু কম, যে আমরা কম ম্যাচ খেলা ফ্যাসিলিটি পাই। অন্য দেশের সাথে খেলা হলো, অন্য দেশে আরও ভালো ভালো প্লেয়ার, ওদের সাথে খেললাম, ওদের সাথে যখন আমরা ভালো করবো তখন কনফিডেন্স আরও বাড়বে, এবং ওদের সাথে ভালো করে আমরা অনেক কিছু শিখবো, শিখে আমরা ওদের চেয়ে ভালো করার চেষ্টা করব। যখন আমরা বাংলাদেশের ভিতরে প্র্যাকটিস করব, তখন বাংলাদেশের প্লেয়ারের সাথে আমি কম্পেয়ার করতেছি। যখন আমরা বাইরের দেশের প্লেয়ারের সাথে কম্পেয়ার করব, তখন আমরা বাইরের দেশের প্লেয়ারের চেয়ে ভালো হতে চাবো। ইরফানের কঠোর পরিশ্রমের মানসিকতায় মুগ্ধ তার একাডেমির কোচ। এই ক্রিকেটারকে নিয়ে স্বপ্ন দেখছেন তিনিও। ও অনেক দিন হলে প্র্যাকটিস করে, এবং হলে খুবই হার্ডওয়ার্ক একটা ছেলে। ও দেখা যায় সকালবেলা বিকালবেলা সবসময় ডিলের মধ্যে আমরা রাখি। আমরা আবনিত একাডেমি আছে, ওইখানেও সকালে প্র্যাকটিসে আসে, আবার বিকালবেলা প্র্যাকটিসে আসে। দেখা যাচ্ছে কি ওর অনেক হার্ডওয়ার্ক করে। এরকম আমার আরও কিছু বাচ্চারা আছে, এরকমই আমাদের যে এজ লেভেলে কিছু ছেলে আছে যা তরুণ প্রজন্মর জন্য 16 আন্ডার 17-এ আছে আমার কিছু স্টুডেন্ট। তো এরা এখানে রেডি করছি এদের জন্য যে একসময় ওরা 19 খেলবে, ন্যাশনাল টিমে খেলবে। বয়সভিত্তিক দলে ম্যাচ কম পেলেও একাডেমি টুর্নামেন্ট দিয়ে সেই ঘাটতি পূরণ করছেন উদীয়মান ক্রিকেটার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ট্রাই নেশন
সিরিজের শেষ ম্যাচে আজারবাইজানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচ দিয়ে নির্ধারিত হবে শিরোপা যাচ্ছে কার ঘরে। ম্যাচের আগে বাংলাদেশ দল নিয়ে বিতর্ক আজারবাইজান কোচ, সতর্ক আজারবাইজান কোচ। পিটার বাটলারের হাইলাইট ডিফেন্সের বিপক্ষে বিশেষ পরিকল্পনা সাজিয়েছেন তিনি। জাতীয় স্টেডিয়ামে ঢাকায় ম্যাচ শুরু মঙ্গলবার সন্ধ্যা 7টায়। ট্রাই নেশন টুর্নামেন্টের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি বাংলাদেশ নারী ফুটবল দলের। মালয়েশিয়ার বিপক্ষে 1-0 গোলের হার। এই সিরিজ দিয়ে এশিয়ান কাপের প্রস্তুতি সারছেন বাংলাদেশ দলের হেড কোচ পিটার বাটলার, যার কারণে মালয়েশিয়ার বিপক্ষে দলে বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন ইংলিশ কোচ। মালয়েশিয়ার পর এবার বাংলাদেশের প্রতিপক্ষ আজারবাইজান। এই ম্যাচ দিয়ে নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে নারী ফুটবল দল। প্রথমবারের মতো উয়েফার সদস্য কোনো দলের মুখোমুখি হবে ঋতুপর্ণা আফিদারা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়েও বেশ এগিয়ে আজারবাইজান। ফিফা র্যাঙ্কিংয়ে যেখানে বাংলাদেশের অবস্থান 104, সেখানে আজারবাইজান রয়েছে 74তম স্থানে। তাই কঠিন চ্যালেঞ্জ নিতে হবে সাব চ্যাম্পিয়নদের। ম্যাচডের আগে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে নারী ফুটবল দল। প্রতিপক্ষ শক্তিশালী হলেও ঘুরে দাঁড়াতে চাইবে পিটার বাটলার শিষ্যরা। এশিয়ান কাপের প্রস্তুতির জন্য এই ম্যাচেও হাইলাইন ডিফেন্স ও পরীক্ষা নিরীক্ষা চালাবেন হেড কোচ পিটার বাটলার। শক্তিমত্তার মতো ফিটনেসের দিক দিয়েও আজারবাইজান নারী দলের থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ। এদিকে ম্যাচডের আগে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে আজারবাইজান নারী ফুটবল দল। হালকা স্ট্রেচিং করে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তারা। শক্তিমত্তায় এগিয়ে থাকা আজারবাইজানের বেশ কয়েকজন নারী ফুটবলার খেলে থাকেন ফেনেরবাখ, জেনিতের মতো নামকরা ক্লাবে। নিয়মিত খেলার মধ্যে থাকায় মাঠেও তারা নিশ্চিতভাবে এগিয়ে থাকবেন আফিদাদের বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে 2-0 গোলের জয়ে ফুরফুরে মেজাজে আছেন তারা। তবে ম্যাচের আগে বাংলাদেশ নারী ফুটবল দলকে সমীহ করছে আজারবাইজান কোচ। মালয়েশিয়ার বিপক্ষে হারলেও বাংলাদেশকে এগিয়ে রেখেছেন তিনি। এরই মধ্যে ঋতুপর্ণা আফিদাদের বিপক্ষে খেলার পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন আজারবাইজান কোচ। নিশ্চিতভাবে বাংলাদেশ এগিয়ে থাকবে। তাদের মাঠ, তাদের হোম ক্রাউড। মালয়েশিয়ার বিপক্ষে আমি তাদের ম্যাচ দেখেছি। পুরো ম্যাচে তারাই এগিয়ে ছিল। তাদের ফুটবলারদের স্পিরিট রয়েছে। আমি তাদের নিয়ে পরিকল্পনা সাজিয়ে রেখেছি। তারা উইং বেশি আক্রমণ করবে। আমাদের সেখানে সতর্ক থাকতে হবে। এই ম্যাচ দিয়ে নিশ্চিত হবে ট্রাই নেশন সিরিজের শিরোপা যাচ্ছে কার ঘরে। যেখানে শিরোপা জিততে হলে বাংলাদেশকে জিততে হবে অন্তত 2-0 গোলের ব্যবধানে। আর জয় পেলে কোনো হিসেব ছাড়াই ট্রাই নেশন সিরিজের শিরোপা নিজেদের করে নিবে আজারবাইজান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যম কর্মীদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলারের। বাফুফের বিভিন্ন সূত্রের খবর, সংবাদ কর্মীদের ওপর ক্ষুব্ধ ইংলিশ কোচ, যার কারণে আজারবাইজানের বিপক্ষে ম্যাচের আগে রাখা হয়নি বাংলাদেশ নারী ফুটবল দলের মিডিয়া সেশন। তবে ফেডারেশনের এমন সিদ্ধান্তে বঞ্চিত হচ্ছে গণমাধ্যম ও সমর্থকরা, দাবি সংবাদ কর্মীদের। বয়স ভিত্তিকে খেললেও উয়েফার পূর্ণ সদস্য দলের সঙ্গে কখনোই খেলার অভিজ্ঞতা ছিল না বাংলাদেশ নারী ফুটবল দলের। আজারবাইজানের বিপক্ষে তাই ইতিহাসের সামনে দাঁড়িয়ে ঋতুপর্ণা আফিদারা। ঐতিহাসিক এই ম্যাচের আগে নারী ফুটবল দলের প্রস্তুতি ও ইনজুরি আপডেট সহ সবশেষ অবস্থা জানতে চায় সমর্থকরা, যা জানানোর দায়িত্ব গণমাধ্যম কর্মীদের। তবে এই ম্যাচের আগে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ম্যাচডের আগে আজারবাইজান দলের কোচ সাংবাদিকদের সঙ্গে কথা বললেও রাখা হয়নি বাংলাদেশ দলের মিডিয়া সেশন। বাফুফের বিভিন্ন সূত্রের খবর, হেড কোচের অনুরোধেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এখন প্রশ্ন, ফেডারেশনের এমন সিদ্ধান্তে প্রচার বঞ্চিত হচ্ছে না তো আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দলের ঐতিহাসিক এই ম্যাচ? জনগণের আকাঙ্ক্ষা সেটা সাংবাদিক জানার চেষ্টা করে যে আপনি হাইল্যান্ড ডিফেন্স কেন খেলাচ্ছেন। তিনি খেলা দিয়ে পারেন, তার অধিকার হচ্ছে খেলানো। তিনি সেই ব্যাখ্যাটা দিবেন। অথবা মানুষ জানতে যেতে পারে যে আপনার সাবিনা মাসুর কেন নিচ্ছেন না, তিনি সেই ব্যাখ্যাটা দিবেন। কিন্তু সেই ব্যাখ্যাটা না দিয়ে তিনি যেভাবে কাউন্টার অ্যাটাক করেন সাংবাদিকদের, মনে করেন তিনি একটা করছেন, এটা আসলে মানে প্রত্যাশা না। তার কাছে আমাদের প্রশ্ন করার অধিকার আছে। আমাদের মনে হয় যে এটা আমাদের কেন একটা ব্যাখ্যা আমরা চাইতেই পারি। ব্যাখ্যা তার মানে তাকে কিন্তু এক আসামির কাঠগড়ায় দাঁড় করানো না। নিঃসন্দেহে বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সেরা কোচ পিটার বাটলার। মূল দল ও অনূর্ধ্ব 20 দলকে এশিয়ান কাপের মূল মঞ্চে নিয়ে গেছেন এই ইংলিশম্যান। তবে সম্প্রতি বেশ কিছু কারণে গণমাধ্যম কর্মীদের সঙ্গে দূরত্ব বেড়েছে তার। বিশেষ করে নারী ফুটবল দলে বিদ্রোহী সিনিয়র সাবিনা মাসুরাদের জাতীয় দলে থাকা না থাকার ইস্যু নিয়ে। এছাড়া কোচের হাইলাইন ডিফেন্স নিয়েও হচ্ছে সমালোচনা। এই কারণেই কি গণমাধ্যম এড়িয়ে যাচ্ছেন বাটলার? দল নির্বাচন, তারপরে কোন কৌশলে খেলবে, এটা যেমন কোচের সম্পূর্ণ এখতিয়ার,
তেমনি সাংবাদিকদের এখতিয়ারে হচ্ছে কোচকে জিজ্ঞাসা করা তিনি আসলে কোন খেলোয়াড়কে কেন নিলেন না বা তিনি এই কৌশলে কেন খেলা নেন। তো সুতরাং আমি মনে করি যারা সাংবাদিকরা প্রশ্ন করছেন তারা অবশ্যই তারা দায়িত্বশীল অবস্থান থেকে প্রশ্ন করছেন এবং সম্মানের সাথে প্রশ্ন করছেন। ম্যাচের আগে কোচ কেন কথা বলে, তাই না? আমরা যদি বলি যে না, সে ম্যাচের আগে কোনো কথা বলবে না, সে সমস্ত কৌশল লুকিয়ে রাখবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, তাহলে তো পৃথিবীতে ইন্টারন্যাশনাল ম্যাচে কোনো কোচই কথা বলতেন না। তিনি তো কিছু না কিছু বলেন। ম্যাচের আগে পিটার বাটলারের প্রেস কনফারেন্সে না আসা প্রমাণ করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তার সম্পর্ক ঠেকেছে তলানিতে। এখন এই সংকট সমাধানে কি ব্যবস্থা নেয় বাফুফে তাই দেখার বিষয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের ব্যাখ্যা চাইতে জরুরি সভা ডেকেছে বিসিসিআই। বুধবার দ্বিতীয় ওয়ানডের আগে রায়পুরে হবে মিটিং, যেখানে হেড কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকারের পাশাপাশি উপস্থিত থাকবেন বোর্ডের একাধিক শীর্ষকর্তা। ড্রেসিং রুমের পরিবেশ এবং রোহিত কোহলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে জরুরি সভায়। যেন হালে পানি পেয়েছেন গৌতম গম্ভীর। সাউথ আফ্রিকার কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর তাকে একরকম শুলে চড়াচ্ছিলেন সবাই। তবে ওয়ানডে সিরিজে শুভ সূচনার পর কিছুটা ঠান্ডা হয়েছে পরিবেশ, তাই কোহলি রোহিতদের বিশেষ ধন্যবাদই দেবেন ভারত দলের হেড কোচ। যদিও বোর্ড গম্ভীরের পাশেই ছিল। চুক্তি অনুযায়ী 2027 ওডিআই বিশ্বকাপ পর্যন্তই টিম ইন্ডিয়ার কোচ থাকবেন তিনি। টেস্ট সিরিজের পর সেটা জানিয়ে দিয়েছিল বিসিসিআই। সঙ্গে এও জানিয়েছিল যে টেস্টের বাজে পারফরম্যান্সের কারণ জানতে চাওয়া হবে কোচের কাছে। আইসিসির অন্য সব ইভেন্টের ট্রফি শোকেসে থাকলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এখনও অধরা ভারতের। চলমান চক্রেও অবস্থা ভালো নয়। 9 ম্যাচে 4 জয় নিয়ে টেবিলের 5-এ তারা। কিভাবে এলিট ফরম্যাটে সুদিন ফেরানো যায় তা নিয়ে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনার কথা জানিয়েছিল বোর্ড। দ্বিতীয় ওয়ানডের আগেই জরুরি সভা ডেকেছে ভারতের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বুধবারের সভার অন্যতম আলোচ্য কোহলি রোহিতের ভবিষ্যৎ। এই মুহূর্তে কেবল ওয়ানডে ফরম্যাট খেলছেন 2 সিনিয়র ক্রিকেটার। 27 বিশ্বকাপে তাদের থাকা না থাকা নিয়ে রয়েছে নানা আলোচনা, কিন্তু 50 ওভার ক্রিকেটে নিয়মিত রান পাওয়া রোক ও জুটিকে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে নীতি নির্ধারকদের। মিটিংয়ে উপস্থিত থাকবেন বিসিসিআই সেক্রেটারি দেবাজিৎ সাইকিয়া, জয়েন্ট সেক্রেটারি প্রভজিৎ সিং ভাটিয়া, প্রধান নির্বাচক অজিত আগারকার ও হেড কোচ গৌতম গম্ভীর। ডাকা হতে পারে সিনিয়র ক্রিকেটারদেরও। মূলত টেস্টে ব্যর্থতার কারণ, দল নির্বাচন প্রক্রিয়া, ভবিষ্যতের পরিকল্পনা এসব নিয়েই হবে আলোচনা। কোচের সঙ্গে ক্রিকেটারদের কমিউনিকেশন গ্যাপ আছে কিনা সেটাও খতিয়ে দেখতে চায় ভারতীয় বোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ। মেজর লিগ সকার মেসিকে বিশ্বকাপের মতো কঠিন আসরের জন্য প্রস্তুত করতে পারবে না। যুক্তরাষ্ট্রের লিগের পারফরমেন্স দিয়ে ইউরোপের লিগে খেলা ফুটবলারদের সঙ্গে পেরে উঠবেন না মেসি। তাই আপাতত ইন্টার মায়ামি ছেড়ে বিশ্বকাপকে গুরুত্ব দিয়ে তার উচিত লম্বা সময়ের জন্য ধরে অন্য কোনো ক্লাবে খেলা। 2026 বিশ্বকাপ সামনে রেখে মেসিকে এমন পরামর্শ দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফিটনেস কোচ ফার্নান্দো সিগনোরিনি। MLS-এর মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অভিযানে মেসির দলে থাকা উচিত বলে মনে করেন এই ফিটনেস কোচ। যদিও কদিন আগে মেসি নিজেই জানিয়েছেন বিশ্বকাপে দলের বোঝা হয়ে থাকতে চান না তিনি। যদি ফিট থাকেন এবং সেরা ফর্মে থাকেন তবেই বিশ্বকাপে খেলবেন বলে জানিয়েছিলেন তিনি। এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযানে মেসির থাকা উচিত বলে মনে করেন দেশটির কিংবদন্তি ফিটনেস কোচ ফার্নান্দো সিগনোরিনি। দেশের স্বার্থে মেসির বিশ্বকাপের আগে MLS থেকে লম্বা সময়ের জন্য ছুটি নেওয়া উচিত বলেও মনে করেন তিনি। মেসিকে এখন একটা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। 2026 বিশ্বকাপ ফুটবল জিততে হলে টুর্নামেন্টের কয়েক মাস আগে মেসিকে প্রস্তুতির ধরন বদলাতে হবে। আমি মনে করি এখন যদি ম্যারাডোনা বেঁচে থাকতেন তিনিও মেসিকে বিশ্বকাপ ফুটবলের শিরোপা ধরে রাখাকে অগ্রাধিকার দিতে বলতেন। বিশ্বকাপের অন্তত 3 মাস আগে তার ছুটিতে যাওয়া উচিত। সবকিছু থেকে দূরে থাকা উচিত। শরীর ও মনের ক্লান্তি ঝেড়ে ফেলতে হবে। খেলা থেকে দূরে থাকার কারণে তার ভেতরে যে ক্ষুধা তৈরি হবে সেটা তাকে মাঠে আরো ভালো করতে তাড়না যোগাবে। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় 2023 সালে ফ্রান্সের ক্লাব পিএসজি ছেড়ে মেসি পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ফুটবলে। ফ্লোরিডার ক্লাবটিতে যোগ দিয়ে সাপোর্টার্স শিল্ড, লিগস কাপ জয়ের পাশাপাশি মাত্রই ইতিহাস গড়ে প্রথমবারের মতো ইন্টার মায়ামিকে MLS কাপের ফাইনালে তুলেছেন মেসি। তবে মেসির এ সাফল্য ইউরোপের ক্লাব ফুটবলের তুলনায় ম্লান মনে করেন সিগনোরিনি। তার মতে ইন্টার মায়ামিতে মেসি যা খেলছেন তা সত্যিকারের ফুটবল নয়। এই লিগ মেসিকে বিশ্বকাপের মতো কঠিন আসরের জন্য প্রস্তুত করতে পারবে না।
বিশ্বকাপ শুরু না হওয়া পর্যন্ত মেসি MLS এ থাকলে ইউরোপ থেকে আসা ফুটবলারদের সঙ্গে সে পেরে উঠবে না, কারণ ইউরোপের লিগের মান ও MLS এর মানের মধ্যে পার্থক্য অনেক বেশি। এই লিগ মেসিকে বিশ্বকাপের মতো কঠিন টুর্নামেন্টের জন্য প্রস্তুত করতে পারবে না। ইন্টার মায়ামিতে যে ফুটবল হয় তা সত্যিকারের ফুটবলের সঙ্গে যায় না, তাই সে যদি সেখানে থেকে প্রস্তুতি নিতে চায় তবে তা হবে আর্জেন্টিনার জন্য ক্ষতিকর। সবকিছুর ওপর মেসির এখন বিশ্বকাপকেই গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন এই ফিটনেস কোচ। পারভিন আক্তার, সময় সংবাদ। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন মিসবাউল আলিফ। কাজল, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।